আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কার কি অবস্থা? বুলো বুলো। কার কি অবস্থা বুলো? বুলো মানে তো বুঝো, মানে বলো। আচ্ছা, এটা রাজশাহীর ভাষা। ওকে। আমাদের নাদিম আছে, ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহমান আছে, ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া আছে, ওয়ালাইকুম আসসালাম। আর যারা পরে সালাম দেওয়া তাদেরও ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো বাচ্চারা বলো, তোমাদের কি অবস্থা? নিয়ান আছে, ওকে। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তুবা আছে, ওয়ালাইকুম আসসালাম। মুস্তাকিম, কি হয়েছে মুস্তাকিম, তুমি হচ্ছে এরকম অবাক চিহ্ন দিচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, সব কিছু ক্লিয়ার আছে তো না বাচ্চারা? দেখো তো, সাউন্ড, লাইট সব ওকে? ওকে, তো আমরা কি শুরু করতে পারি বাচ্চারা? তোমরা যদি অনুমতি দাও আর কি, তাহলে আমরা শুরু করব। এটার মধ্যে বেশি আছে। বলো 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 বলো, আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়ে ফেলবো। আহা, কি যে মজা! তো শুরু করে দিই নাকি? আচ্ছা, ভালো ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ঠিক আছে তো বাচ্চারা, দেখো আমরা শুরু করছি। দেখো দেখো, শুরু করি শুরু করি শুরু করি। ওকে, সবাই প্রস্তুত তো নাকি খাতা টাতা নিয়ে? ওকে। ভাইয়া, আমার পিচ্ছি কাজিন আছে, ওরা বাচ্চা শুনে হাসে, বলছে আপুকে বাচ্চা বলে। এই ওগুলো তো আর বড় বাচ্চা, বুঝছো? ওদেরকে চকলেট দিয়ে দিও আমার পক্ষ থেকে, 2টা চকলেট। হ্যাঁ পিচ্ছিরা, তোমরা যারা শুনতেছো ওরা থেকে চকলেটটা নিয়ে নিবে, এটা আমার পক্ষ থেকে তুবা দিয়ে দিবে তোমাকে। তো দেখো বাচ্চারা, শুরু করি আমরা আমাদের পড়ালেখা শুরু করি। ঠিক আছে? ওকে, ঠিক আছে, দেখো মনোযোগ দাও। তো আমরা আজকে অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়বো। আচ্ছা, তো দেখো, তড়িৎ মাধ্যম, আমরা কিছু ডেফিনেশন আগে পড়ি। এগুলো কনসেপ্ট ক্লিয়ার করবে তোমাকে, বুঝছো? এটাকে ইলেকট্রিক মিডিয়াম বলে। ওকে, তারপর আমরা পড়ব তড়িৎ মাধ্যম। আচ্ছা, আমরা আগে বলি তড়িৎ মাধ্যম জিনিসটা কি, বা ইলেকট্রিক মিডিয়াম জিনিসটা কি। ঠিক আছে? তাহলে যার মধ্যে দিয়ে চার্জ যাইতে পারে, যার মধ্যে দিয়ে চার্জের স্থানান্তর হইতে পারে, তারা হচ্ছে কি তড়িৎ মাধ্যম বা ইলেকট্রিক মিডিয়াম বলবো। ঠিক আছে? তাহলে যার মধ্যে দিয়ে কি করতে পারবে, আধান, চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করতে পারবে, তারা হচ্ছে ইলেকট্রিক মিডিয়াম। এখন বলো তো, আমি কি ইলেকট্রিক মিডিয়াম কিনা, মানে মানুষ কি ইলেকট্রিক মিডিয়াম কিনা? তুমি আগে দেখবা যে হ্যাঁ, মানুষের মধ্যে দিয়ে কি ইলেকট্রন যায়? যায়। বিশেষ না হইলে পাশে যে কি আছে, তোমার তোমার বাসায় যে প্লাগ আছে, ওইখানে দুটো আঙ্গুল দিয়ে দেখো, দেখবে সুন্দর ইলেকট্রন যাচ্ছে। তো যাই হোক, ডোন্ট ট্রাই ইট অ্যাট ইউর হোম। এটা হচ্ছে মজা ছিল। তো যাই হোক বাচ্চারা, তুমি যদি কারেন্টে ধরো, তাহলে তো তুমি হচ্ছে আটকে মরে যাবা, পরে আমাকে কি হবে, জরিমানা করবে, আমাকে জেল জরিমানা দিবে। এটা মজা করছে। হ্যাঁ, তোমরা আসলে কারেন্ট যাবে তোমার মধ্যে দিয়ে, বিশ্বাস না হইলে তুমি দেখতে পারো, পরে আমার দোষ দিও না। আমি বলেও দিছি মানুষ ধরলে মারা যায়। তো এখন শোনো, যেটা বলতেছিলাম, মানুষের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করে। ঠিক আছে? তাহলে মানুষ একটা কি ইলেকট্রিক মিডিয়াম। ওকে, তাহলে একটা পরিবাহী, মনে করো একটা তার যদি বলি, তাহলে তারের মধ্যে দিয়ে কি তোমার ইলেকট্রন ফ্লো করে? হ্যাঁ, একটা লোহা যদি হয়, তার এদিকে কারেন্ট দাও, এদিকে কারেন্ট চলে আসবে, মানে চার্জ স্থানান্তর হবে। তাহলে এটা একটা কি, এটা একটা ইলেকট্রিক মিডিয়াম। ওকে, তাহলে আমরা বুঝে গেছি যার মধ্যে দিয়ে মোটামুটি কারেন্ট প্রবাহিত হইতে পারবে, চার্জ ফ্লো হইতে পারবে, সেটি হচ্ছে ইলেকট্রিক মিডিয়াম, তাই না? আচ্ছা, তো ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝলাম। তাহলে যার মধ্যে দিয়ে চার্জ ফ্লো হইতে পারবে। আচ্ছা, বায়ু কি ইলেকট্রিক মিডিয়াম? হ্যাঁ, বায়ু একটা ইলেকট্রিক মিডিয়াম, তার মধ্যে দিয়েও চার্জ স্থানান্তর হয়। আচ্ছা, এখন ইলেকট্রিক মিডিয়াম বা তড়িৎ মাধ্যম বিভিন্ন ধরনের হইতে পারে। দেখো, একটা হচ্ছে পরিবাহী হইতে পারে, পরিবাহী, বা এদেরকে আমরা কন্ডাক্টর বলি, কন্ডাক্টর। তারপর হচ্ছে অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী, পরি, এই পরি ওই পরি না বাচ্চারা, এই পরিবাহী হচ্ছে অন্য কিছু। দেখো, সেমি কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর। 3 নাম্বার হচ্ছে অপরিবাহী, অপরিবাহী,
এটাকে আমরা অন্তরকও বলি, বুঝছো? এটা আরেকটা নাম হচ্ছে অন্তরক। এটাকে আমরা কি বলি জানো? ইনসুলেটর বলি বা নন কন্ডাক্টরও বলি। আচ্ছা শোনো, আমরা কিন্তু আমাদের মেইন পড়ার দিকে যাচ্ছি। মানে আজকে আমরা প্রথমে কিছু কনসেপ্ট ক্লিয়ার করব, হ্যাঁ, তারপরে আমরা আমাদের গাউজের সূত্রে যাব। তো দেখো কি বলছি। তাহলে পরিবাহী কে? পরিবাহী হচ্ছে যার মধ্যে দিয়ে খুব ভালো চার্জ যেতে পারে, মানে ওই মাধ্যমটা খুব ভালো কার জন্য? চার্জ প্রবাহ করার জন্য। তাহলে সেটাকে আমরা পরিবাহী বলি। যেমন হচ্ছে তোমার মানুষ ভালো পরিবাহী, মানুষের মধ্যে দিয়ে সুন্দর করে ইলেকট্রন চলে যায়। তারপর হচ্ছে লোহার মধ্যে দিয়ে যায়, মানে যত ধাতু আছে এদের মধ্যে দিয়ে যায়। তাহলে আমরা পরিবাহী চিনলাম, মানে কন্ডাক্টর চিনলাম। অর্ধপরিবাহী হচ্ছে তারাই যাদের পরিবহন ক্ষমতা এত খারাপও না এত ভালোও না, মানে মাঝামাঝি, হ্যাঁ। তাহলে সেটা হচ্ছে অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর। এটা নিয়ে আমরা 10 অধ্যায়ে আলোচনা করব, হ্যাঁ। মানে মেনলি কার্বন, সিলিকন, জার্মানিয়াম এগুলো সব অর্ধপরিবাহী। এটা আমাদের 10 নম্বর অধ্যায় শুধু এইটা নিয়েই পড়বো, অর্ধপরিবাহী নিয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে অপরিবাহী। অপরিবাহী হচ্ছে যাদের মধ্যে দিয়ে সহজে, মানে মানে কি বলবো, মানে সে চায় না যেতে, মানে তার মধ্যে দিয়ে সে ইলেকট্রন যেতে দিবে না, এটা তার কি তার ধর্ম, সে যেতে দিবে না, বাট অনেক ফোর্স দিলে আবার যেতে দেয়, মানে সহজে যেতে দেয় না আর কি, এটা হচ্ছে কথা। তাহলে অপরিবাহী বা অন্তরক হচ্ছে সেই সব মাধ্যম যাদের মধ্যে দিয়ে সহজে কি করতে পারে না, ইলেকট্রন যেতে পারে না, সহজে সে যেতে দিবে না, বাট অনেক প্রেশার টেশার করলে আবার যেতে দেয়, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম পরিবাহী হচ্ছে যারা খুব ভালো পরিবহন করে, তারা পরিবাহী। অর্ধপরিবাহী মানে হচ্ছে যাদের পরিবহন ক্ষমতা ভালো না খারাপও না, মোটামুটি, তাহলে হচ্ছে অর্ধপরিবাহী। আর অপরিবাহী বা অন্তরক হচ্ছে কারা? যাদের মধ্যে দিয়ে সহজে ইলেকট্রনকে ট্রান্সফার করা যায় না, তারা হচ্ছে অপরিবাহী বা অন্তরক, ঠিক আছে। এখন আমরা বাচ্চারা শোনো, এই যে অপরিবাহী, শোনো অপরিবাহী হচ্ছে, এদিকে তাকাও। অপরিবাহী থেকে আমরা কি বুঝবো? দেখো, ডাই ইলেকট্রিক নামে একটা কনস্ট্যান্ট আছে। ডাই ইলেকট্রিক মাধ্যম বা পরা বৈদ্যুতিক মাধ্যম। এই কথাটা তোমরা আগে শুনছিলা তো নাকি? এই জিনিসটা আমরা এখন বুঝে যাব, পরা বৈদ্যুতিক মাধ্যম। ওকে, তো এখন আমরা এটার জন্য আমাদের পড়া, এগুলো কিন্তু আমরা জানতাম ছোটকাল থেকেই, ঠিক আছে। এখন আমরা পড়বো কি ডাইইলেকট্রিক মিডিয়াম বা পরাবৈদ্যুতিক মাধ্যম, এই জিনিসটা কি, ঠিক আছে না বাচ্চারা? ওকে, তাহলে মনোযোগ দিবা। তুমি একটা কি নিবা? একটা প্লেটে পজিটিভ চার্জ নিবা, আচ্ছা নাও। আর আরেকটা প্লেটে নেগেটিভ চার্জ নাও। তাহলে তোমার কি হলো, এক সাইডে পজিটিভ আর এক সাইডে নেগেটিভ, তাহলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে প্লাস থেকে মাইনাসের দিকে, তাই না? হ্যাঁ, আচ্ছা। তো তুমি যদি কিছু অন্তরক, অন্তরক কারা? যারা তোমার মানে তার মধ্যে দিয়ে কি করতে পারবে না, ইলেকট্রন যেতে দিবে না, মানে চার্জ ফ্লো হতে দিবে না, তারাই তো অপরিবাহী বা অন্তরক। তাহলে তুমি কিছু অপরিবাহী নিলা, যেমন বায়ু নিলা বা কি নিলা, তুমি অন্য কিছু নাও, একটা অপরিবাহী নিলা, ওকে। তাহলে মনে করো তুমি অ্যামোনিয়া গ্যাস নিয়ে নিলা, যে কোনো একটা জিনিস নাও যে তার মধ্যে দিয়ে সহজে কি করতে দেয় না, তোমার ইলেকট্রন ফ্লো হইতে দেয় না। তাহলে আমরা একটা অপরিবাহী এখানে নিলাম। তাহলে অপরিবাহী নিলে কি হবে জানো? যদি সে পোলারাইজড হয়ে যায়, মানে দেখো তার কি আছে, পজিটিভ আদান আছে, মনে করো এটা একটা অ্যাটম, অপরিবাহী পদার্থের, বায়ু চিন্তা করো, বায়ু কি একটা অপরিবাহী, ওকে। তাহলে আমরা একটা অপরিবাহী পদার্থ নিলাম যার এটা নিউক্লিয়াস আর এটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। বাট তুমি যখন একটা বাহ্যিক ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তাকে রাখবা, তাহলে এই পজিটিভ আদান কি করবে, তার ইলেকট্রনকে তার নিজের দিকে আকর্ষণ করবে। আর সে পজিটিভ আদান, দেখো এটাও পজিটিভ এটাও পজিটিভ, সে বলবে যাও, ধাক্কা মারবে। লাস্ট পর্যন্ত এই জিনিসটা এরকম হয়ে যায় বাচ্চারা, মানে পজিটিভ আদানটা শিফট হবে তড়িৎ ক্ষেত্রের দিকে। মনোযোগ দাও, কি হচ্ছে দেখো, তাহলে তড়িৎ ক্ষেত্রের দিকেই দিকে না, তাহলে তড়িৎ ক্ষেত্রের দিকে কে চলে যাচ্ছে, সেটা হচ্ছে পজিটিভ আদান চলে যাচ্ছে, দেখো না, আহা কি যে মজা। তাহলে সে মোটামুটি একটু শিফট হয়ে গেল। আর ইলেকট্রনগুলা কি হলে একটু শিফট হয়েছে কার দিকে, সেটা হচ্ছে পজিটিভ আদানের দিকে। তাহলে এই যে তোমার প্লাস মাইনাস আলাদা হয়ে যাওয়া, মানে পজিটিভ আদান একদিকে, মানে এদিকে চেপে থাকা, ইলেকট্রন আরেক দিকে চেপে থাকা, এই ঘটনার নামে হচ্ছে পোলারাইজেশন। কি বলা হয়? পোলারাইজেশন। তাহলে পোলারাইজেশন জিনিসটা কি, যে তুমি একটা অপোলার যৌগকে বা পোলার যৌগকে, যে কোনো একটা মানে একটা যৌগ রাখার ফলে সে যদি এরকম প্লাস মাইনাস আলাদা হয়ে যায়, তাহলে সেই জিনিসটাকে আমরা বলি কি, পোলারাইজেশন। হ্যাঁ, এখন শোনো, তাহলে আমরা যদি দুইটা প্লেটের মাঝখানে একটা অপরিবাহী মাধ্যম রাখি, পরিবাহী রাখবো না, কি রাখবো? অপরিবাহী, যাদের মধ্যে দিয়ে সহজে ইলেকট্রন ফ্লো হইতে পারে না, এমন একটা মাধ্যম আমি রাখলাম। রাখার পরে দেখলাম পোলারাইজেশন ঘটে গেছে, মানে প্লাস একদিকে মাইনাস একদিকে, তখন ওই মাধ্যমটাকে আমরা অপরিবাহী না বলে ডাইইলেকট্রিক মাধ্যম বলি, ওকে। তাহলে ডাইইলেকট্রিক মাধ্যম হচ্ছে কে, সেটা হচ্ছে আমরা যে সমস্ত অপরিবাহীকে আমরা যখন কি করব, দুইটা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখবো, রাখার পরে যদি সে পোলারাইজড হয়ে যায়, মানে প্লাস একদিকে মাইনাস একদিকে চলে আসে, তখন সেই অপরিবাহীটাকে আমরা কি বলি বলো তো? ডাইইলেকট্রিক মিডিয়াম বলি, ঠিক আছে। তাহলে আমরা কি ডাইইলেকট্রিক মিডিয়াম বুঝতে পারছি?
বাচ্চারা বলো না। ওকে, তাহলে আমরা এখানে যে কোনো একটা অপরিবাহী রাখবো, রাখার পর যদি সে কি হয়ে যায়, সে তোমার প্লাস মাইনাস আলাদা হয়ে যায়, তখন আমরা সেটাকে কি বলবো, ডাইলেকট্রিক মিডিয়াম। ঠিক আছে, তাহলে পরাবৈদ্যুতিক মাধ্যম কি, এটা আসলে অপরিবাহী বা অন্তরক, যারা তোমার ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে পোলারাইজড হয়। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে সমস্ত, এদিকে তাকাও, সব ডাইলেকট্রিকই অপরিবাহী, বাট সব অপরিবাহী ডাইলেকট্রিক মিডিয়াম না। তাহলে কারা ডাইলেকট্রিক মিডিয়াম হবে? যে সমস্ত অপরিবাহী রাখার পরে পোলারাইজড হয় তারাই হচ্ছে ডাইলেকট্রিক মিডিয়াম। আর যারা পোলারাইজড হয় না, তাহলে আমরা তাদেরকে কি বলি না, ডাইলেকট্রিক মিডিয়াম বলি না। ঠিক আছে, তাহলে আমি একটা অপরিবাহী রাখলাম, দেখার পরে দেখলাম যে সে পোলারাইজড হয় না, তাহলে সে ডাইলেকট্রিক না, সে অপরিবাহী। রাখলাম, দেখলাম পোলারাইজড হয়ে গেছে, হ্যাঁ, তাহলে সে অপরিবাহী আবার ডাইলেকট্রিকও। ঘটনাটা বুঝছো কি না সবাই কমেন্টে জানাও। তাহলে ডাইলেকট্রিক মিডিয়াম হচ্ছে আসলে এটা অন্তরক পদার্থ, যেটা আমরা কি করি, একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে পোলারাইজড হয়। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝছো না? ক্লিয়ার হয়েছে কিনা বলো? কে কি বলতেছে দেখো না। আরে অনেক, কে আবার বলে ঝাপসা নাকি? রে ফারিয়া, তোমার নেট স্লো, আমি ধরছিলাম একবার। দেখো না এগুলো কি আলাপ করতেছে। আরে ঘুরে আসলাম, তারপর আমাকে শোনা শোনা। হে শোনো, এদিকে দেখো, পরে মনোযোগ দাও। হে ধরছে নাকি? আরে হে, তোমরা কারেন্টে দৌড়ে মরে যেও না। আচ্ছা যাই হোক, সবাই কি বুঝছো কিনা এই পর্যন্ত? সবাই একটু কমেন্টে জানাও এই পর্যন্ত বুঝছো কিনা। ডাইলেকট্রিক, তাই না ভাই? বুঝলাম না আরেকবার। ও বুঝছো না? আচ্ছা ওকে, আব্দুর রহমান বুঝছো? তাহলে আমরা কি বুঝলাম দেখো, তাহলে যে সমস্ত অপরিবাহী একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে পোলারাইজড হয়, সেই অপরিবাহীকে আমরা কি বলি, ডাইলেকট্রিক। আর যদি সেই অপরিবাহীটা পোলারাইজ না হয়, তাহলে আমরা এটাকে ডাইলেকট্রিক মিডিয়াম বলবো না। ঠিক আছে, তাহলে দুইটা কি হয় দেখো, একটা ক্যাপাসিটরের মাঝখানে আমরা কি রাখি বলতো, এরকম অপরিবাহী রাখি যেটা পোলারাইজড হয়। হ্যাঁ, তাহলে আমরা সেটাকে ডাইলেকট্রিক মিডিয়াম বলতে পারবো। আচ্ছা সবাই ক্লিয়ার হয়েছে তো নাকি? আচ্ছা, তাহলে আমরা ডাইলেকট্রিক মিডিয়াম বুঝলাম, আর অপরিবাহীর মধ্যে পার্থক্যটা বুঝলাম। এখন বাচ্চারা শোনো, এই দামি কথা বলবো এখন। ওকে, তাহলে আমরা পরাবৈদ্যুতিক মাধ্যম বুঝছি। পরাবৈদ্যুতিক মাধ্যম দুই প্রকার বাচ্চারা, এক হচ্ছে পোলার, পোলার আইসক্রিম। হ্যাঁ না বাচ্চারা, আইসক্রিম না। তোমরা ওদের খাবার কথা শুনলে তো আবার পড়ার থেকে কনসেন্ট্রেশন চলে যাবে মনে হয়। না শোনো, এটা পোলার আইসক্রিম না, এটা হচ্ছে পোলার ডাইলেকট্রিক, ডাই ইলেকট্রিক মিডিয়াম বা মাধ্যম। তাহলে ডাইলেকট্রিক মাধ্যম দুই প্রকার, একটা হচ্ছে পোলার আর একটা হচ্ছে অপোলার, মানে ইগলোর। হে বাচ্চারা শোনো না, তো দেখো ডাইলেকট্রিক মিডিয়াম, তুবা ওদেরকে তুমি হচ্ছে দুইটা আইসক্রিমও কিনে দিবা, ডাইলেকট্রিক সরি পোলার, আর একটা হচ্ছে ইগলোর। ঠিক আছে তো নাকি? আচ্ছা তো শোনো, ওকে মনোযোগ দাও, এগুলো সব আমার পক্ষ থেকে গিফট ওদের জন্য। হ্যাঁ আচ্ছা শোনো, আমরা এখন পরে আসি, মনোযোগ দাও সবাই। তো আমি কি বুঝলাম, তাহলে ডাইলেকট্রিক মিডিয়াম আমরা চিনলাম। ডাইলেকট্রিক মিডিয়াম আসলে একটা অপরিবাহী, যারা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে পোলারাইজড হয়। আচ্ছা, অন ডাইলেকট্রিক মিডিয়াম আবার দুই প্রকার, একটা পোলার একটা অপোলার। তাহলে কিছু কিছু ডাইলেকট্রিক মিডিয়াম আছে তারা জন্মগতভাবেই পোলার, তাহলে আমরা তাদেরকে কি বলবো, পোলার ডাইলেকট্রিক। আর কিছু কিছু অপরিবাহী আছে, তারা, মনোযোগ দিবা, তাহলে আমরা কিছু কিছু, এদিকে তাকাও, এটা প্লাস প্লেট, হ্যাঁ এটা মাইনাস প্লেট, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে কি হবে, ইলেকট্রিক ফিল্ড হবে। আচ্ছা, তাহলে কিছু কিছু দেখো এদিকে তাকাও, তাহলে আমরা বললাম যে এটা একটা ডাইলেকট্রিক মিডিয়াম, যার প্লাস মাইনাস মানে শুরুতে তার কোনো পোলারিটি ছিল না, বাট যখন তুমি তাকে রাখবা তখন কি হবে, পোলারিটি সৃষ্টি হবে। তখন সেই ডাইলেকট্রিকটাকে বা সেই মাধ্যমটাকে আমরা বলবো অপোলার, কারণ সে ছিল অপোলার, বাট রাখার পরে হয়েছে পোলারাইজড। বিষয়টা বুঝছো তো? তাহলে সে জন্মগতভাবে অপোলার ছিল, বাট রাখার পরে সে পোলারাইজ হবে, তাহলে সেই ডাইলেকট্রিক মিডিয়ামকে আমরা কি বলবো, অপোলার ডাইলেকট্রিক মাধ্যম। আর কিছু কিছু ডাইলেকট্রিক মিডিয়াম আছে যারা জন্মগতভাবে পোলার, মানে তাদের মধ্যে পোলারিটি আগে থেকেই থাকে, তাহলে রাখার পরে কি হবে, আরো বেশি পোলারিটি সৃষ্টি হবে, মানে পজিটিভ আদান আরো জুড়ে, নেগেটিভ আদান আরো এদিকে আসবে, মানে তাদের মধ্যে আগেই বিভেদ ছিল বাচ্চারা। মনে করো কিছু একটা সংসার আছে, কারো সংসারে কোনো ঝগড়া ঝামেলা নাই, মানে স্বামী স্ত্রী মিলেমিশে থাকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অপোলার, মানে তাদের মধ্যে কোনো পোলারিটি নাই। আর কিছু কিছু সংসার আছে, স্বামী এক কথা বলে আর ওয়াইফ আরেক কথা বলে, তাদের মধ্যে কি আছে, দ্বন্দ্ব আছে। আর বাইরে থেকে কেউ যখন আরেকটু মানে দিবে যে তোমার জামাই তো এটা করছে, তোমার ওয়াইফ তো এটা করছে, তাহলে তাদের মধ্যে আলো পোলারিটি সৃষ্টি হবে না, ওই ঘটনা আর কি বাচ্চারা। তো যাই হোক, আমরা এখন আমাদের পরে আসি। শোনো, তাহলে আমরা বুঝলাম কিছু কিছু ডাইলেকট্রিক জন্মগতভাবে পোলার হয়, তাহলে হচ্ছে পোলার ডাইলেকট্রিক মিডিয়াম। আর কিছু কিছু
ডাইলেকট্রিক মিডিয়াম আছে তারা জন্মগতভাবে অপোলার থাকে। এখন আমরা কিছু উদাহরণ দেখব পোলার, ডাইলেকট্রিক আর অপোলার। এখন আমাদের মেইন কনসেপ্ট শুরু। ডেফিনেশনগুলো তো বুঝছো, তাহলে আমরা এখন মেইন কনসেপ্ট শুরু করব। দেখো, মনোযোগ দিবা। দেখো তাহলে পোলার ডাইলেকট্রিক মাধ্যম কোনটা আর অপোলার ডাইলেকট্রিক মাধ্যম কোনটা। দেখো পোলার আরটা হচ্ছে অপোলার। অপোলার মানে কি? নন পোলার বাচ্চারা নন পোলার, আমি হচ্ছে অপোলার লিখে ফেলতেছিলাম। অপোলার, অপোলার না, নন পোলার। তো দেখো বাচ্চারা শোনো, মনোযোগ দিবা। পড়াই, হ্যাঁ খুবই মজা। তোমরা কি যে মজা জিনিস পড়াচ্ছি তোমাদের, শোনো। আগে আমরা নন পোলার দেখি। শোনো, এই যে হাইড্রোজেন, ক্লোরিন, এগুলো যে নাইট্রোজেন যে গ্যাসগুলো আছে, বুঝছো, মানে তোমার দুইটা অ্যাটম আছে এবং তারা একই রকম। মনে করেন হাইড্রোজেন হাইড্রোজেন, ক্লোরিন ক্লোরিন, একই রকম। এগুলোকে ডাইঅ্যাটমিক কি বলে, গ্যাস বলে নাকি, মানে দুইটা অণু আছে এরকম গ্যাস রাখলে কি হবে শোনো। তাহলে হাইড্রোজেনের একটা অ্যাটম, এটাও হাইড্রোজেনের একটা অ্যাটম, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন। দেখো হাইড্রোজেনের সেন্টার এটা, হাইড্রোজেনের সেন্টার এটা। তাহলে এখন তারা তো শেয়ার করছে, তাই না? দেখো হাইড্রোজেনের একটা মাত্র কি ছিল, মুক্ত ইলেকট্রন ছিল। তখন সে কি বলতেছে, আমার তো পূর্ণতা দরকার, তাই না? সে তখন আরেকজন হাইড্রোজেনকে বলছে তুমিও আসো আমার সাথে। তাহলে আমরা মিলে কি বানাই ফেলি, হাইড্রোজেন বানাই ফেলি। তাহলে তারও লাভ তারও লাভ, তাই না? তো যাক, তারা কি ধরনের বন্ধন করছে বাচ্চারা? সমযোজী বন্ধন করছে। আচ্ছা ওকে, তাহলে এখন কিন্তু এরা কিন্তু ভালো। যেমন এই হাইড্রোজেন কি করবে, মনে করো সে একটা ইলেকট্রন দিল, সে একটা ইলেকট্রন দিল, শেয়ার বিজনেস কিন্তু এটা। এখন দুইজনই সৎ মানুষ, তাহলে কেউ কারোটা আবার খেয়ে ফেলে না। মনে করো এরকম যদি হয়, তুমি একজন সমাজের প্রভাবশালী নেতার সাথে বিজনেস করতে গেছিলা, তুমি 1 লাখ দিলে, সে 1 লাখ দিল। বিজনেস শুরু হওয়ার কয়দিন পর দেখবা যে তার 2 লাখ হয়ে গেছে, তোমার 0 হয়ে গেছে মানে তোমার যা আছে সব নিয়ে চলে গেছে, বুঝছো? বাট তারা ভালো, মানে 1 লাখ 1 লাখ দিচ্ছে, দুইজনে মোটামুটি 1 লাখ করে আছে আর কি। তো যাই হোক বাচ্চারা, তাহলে সে কি একটা ইলেকট্রন দিল, সে একটা ইলেকট্রন দিল, এবং কারো ইলেকট্রন কিন্তু কারো দিকে যায় না, তাদের মাঝখানে ঘোরাফেরা করে। তাহলে এই ধরনের যৌগগুলো কিন্তু অপোলার, মানে তাদের মধ্যে কোনো পোলারিটি নাই, ঠিক আছে? কিন্তু আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলি বাচ্চারা, দেখো ক্লোরিন অনেক বড় অ্যাটম আর হাইড্রোজেন একটা পিচ্ছি অ্যাটম। তাহলে হাইড্রোজেন কি করতে গেছে, দেখো প্রভাবশালী আরেক অ্যাটমের সাথে বন্ধন করতে গেছে, এটা তার বোকামি। তাহলে কি করবে ক্লোরিন, কি করবে বলো তো? তার ইলেকট্রনগুলো তার নিজের দিকে টেনে রাখবে, এখানে কিন্তু পোলারিটি সৃষ্টি হবে। সে কিন্তু কান্নাকাটি করবে যে আমি ভালো নেই, বুঝছো তো নাকি? ওকে, তাহলে এটা কিন্তু একটা পোলার ডাইলেকট্রিক, আর এটা কি অপোলার। সবাই কি কনসেপ্টটা বুঝছো? ওকে, এ পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। তোমার কথা বলতেছে না কেন? হ্যাঁ, এগুলো কি বলতেছে? বাবু মাবু মারামারি শুরু। এই উল্টাপাল্টা কমেন্ট করবা না ভাইয়া, একদম ফকফকা, হাহা, শুধু নাচছে আর একজন একদম সাদা। কি বলতেছে তারা? এই শোনো, তোমরা হচ্ছে একজনের এখানে কমেন্ট হবে জাস্ট বুঝছি কি বুঝছি না, হ্যাঁ? কোনো সমস্যা থাকলে জানাবা। তুমি কি খেয়েছো, তুমি কি বাড়ির কাজটা করছো, সাংসারিক আলাপ এখানে করা যাবে না, বুঝছো? সাংসারিক আলাপ তোমরা হচ্ছে পরে করে নিবা, দাওয়াত দিয়ে বাসায় দিয়ে ইচ্ছা মতো করবা, হ্যাঁ? আচ্ছা, এখানে একজন আরেকজনের কমেন্টও রিপ্লাই দিবা না, হ্যাঁ? তো যাই হোক বাচ্চারা, সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা? ওকে, ঠিক আছে। ফিজিক্স থেকে কখন যে কেমিস্ট্রি শুরু হয়ে যায়, হ্যাঁ বুঝছি। এদিকে তাকাও, আরেকজন বলতেছে ঝাপসা নাকি, আরে নাহি দে। ওকে ঠিক আছে, মনোযোগ দাও, এদিকে তাকাও। মানে কমেন্টের কারো কমেন্টের রিপ্লাই করবা না, জাস্ট আমার সাথে কমিউনিকেশন করবা, হ্যাঁ? ওকে। ও বাচ্চারা, একটা দামি জিনিস কিন্তু আমরা শিখতে যাচ্ছি, তোমাদের তো দামি জিনিস এখনো পড়াই নেই। তাহলে জাস্ট আমরা ডেফিনেশন তো পড়লাম, এখন দামি জিনিস পড়াবো তোমাদের। দেখো তাহলে এটা যদি নন পোলার হয়, এদিকে তাকাও, শোনো, নন পোলার, হ্যাঁ এদিকে তাকাও। এটা পজিটিভ আদানের, দেখো এটা হচ্ছে এই অ্যাটমের সেন্টার, এটা হচ্ছে এই অ্যাটমের সেন্টার, পজিটিভ আদানের সেন্টার। তাহলে দুজনকে যদি আমরা যোগ করি, তাহলে তাদের সেন্টার আবার কোন জায়গায় হবে? মাঝখানে। মানে দেখো দুইটা পজিটিভ আদানের সেন্টার কোন জায়গায়? এই জায়গায়, ঠিক আছে? ওকে। আর ইলেকট্রনের সেন্টার কত? ইলেকট্রনটা আসলে দেখো সে কিন্তু ঘোরাঘুরি করে, তাহলে তার সেন্টারটা আমরা এখানে ধরে নিচ্ছি। দেখো মনে করো দুইটা এই জায়গায় আছে, তাহলে তার সেন্টারটা এখানে হবে মাঝখানে, মানে এই জায়গায় আছে, দেখো মাঝখানে এটাই, এই জায়গায় আছে মাঝখানে, এখানে থাকছে না। তাহলে দুইটা পজিটিভের কেন্দ্র এটা, আবার ইলেকট্রন যেটা ঘুরছে তার কেন্দ্র আমরা কি ধরে নিচ্ছি? দেখো মনে করো ইলেকট্রনটা এইভাবে ঘুরছে, তাহলে তার কেন্দ্রটা আমরা এটা ধরি, ইলেকট্রনটা এইভাবে ঘুরছে, তার কেন্দ্রটা আমরা এটা ধরি, দুইটার কেন্দ্রের মাঝখানে আবার কি হবে? এটাই হবে।
মানে পজিটিভের দেখো পজিটিভ আধানের কেন্দ্র এটা, আবার ইলেকট্রন যে ঘুরছে তার কেন্দ্র আবার এটা। তাহলে আমরা লাস্ট পর্যন্ত কি বলতেছি যে আমাদের নন পোলার যে যৌগগুলো আছে তাদের যে পজিটিভ আধান থাকবে তাদের কেন্দ্রটা একই হবে। মানে পজিটিভ আধানের কেন্দ্র যে পয়েন্ট, নেগেটিভ আধানের কেন্দ্র একই পয়েন্ট। এই কথাটা বুঝছো কিনা? মানে দেখো দুইটা পজিটিভ আধান আছে তো তাদের কেন্দ্র কোনটা? মাঝখানে এইটা। আবার ইলেকট্রন তো সে কিন্তু ফিক্স না, সে কিন্তু এরকম করে ঘুরে। আচ্ছা, তাহলে তার কেন্দ্র আমরা কোনটা ধরতেছি দেখো, তাহলে তার কেন্দ্র আবার এখানেই হবে, বুঝছো? তো অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো, এভাবে যদি থাকে এখানে, এভাবে যদি থাকে এখানে, এভাবে যদি থাকে মাঝখানে, মানে এই জায়গায় হবে। তাহলে আমাদের নন পোলার যে যৌগগুলো আছে, তাহলে পজিটিভ আধানের কেন্দ্র যে পয়েন্টে, নেগেটিভ আধানের কেন্দ্র একই পয়েন্টে। এই জন্য আমরা এদেরকে প্রকাশ করি এইভাবে, দেখো প্লাস মাইনাস। তাহলে কোনো একটা যৌগ যদি এরকম করে দেখো তখন তুমি ওই মাধ্যমটাকে বলবা কি? নন পোলার। কারণ কি? তার প্লাস মাইনাস একই জায়গায়। তাহলে আমাদের নন পোলার যে মাধ্যমগুলো আছে, ডাইলেকট্রিক মাধ্যমগুলো আছে, তাদের প্লাস মাইনাস কি হবে? একই পয়েন্টে হয়। হ্যাঁ, মানে পজিটিভের কেন্দ্র যেখানে, নেগেটিভের কেন্দ্র কি সেইখানে। ওকে, অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো, একটা অ্যাটম যদি হয়, দেখো পজিটিভের কেন্দ্র মানে কি? পজিটিভ আধান যেখানে আছে এখানে, আবার ইলেকট্রন এভাবে ঘুরছে তার কেন্দ্র ওই জায়গায়। ঠিক আছে, তাহলে প্লাস আর মাইনাস মানে পজিটিভের কেন্দ্র যেদিকে, ইলেকট্রনের কেন্দ্র সেই দিকে। কিন্তু যদি এরকম শেপ হয়ে যায় বাচ্চারা, বলো তো পজিটিভ আধান আছে এখানে আর ইলেকট্রন এইভাবে ঘুরতেছে, তাহলে বলো তো পজিটিভের কেন্দ্র এইখানে বাট ইলেকট্রনের কেন্দ্র কিন্তু মোটামুটি এখানে হবে, মানে আরেকটা জায়গায় হবে, এক জায়গা হবে না। তখন আমরা কি বলবো? যে এই যৌগটা পোলার হয়ে গেছে। তখন তার প্লাস মাইনাস মানে পজিটিভের কেন্দ্র যে দিকে, নেগেটিভের কেন্দ্র আরেক দিকে, তখন আমরা এটাকে প্রকাশ করি এইভাবে। ওকে, তাহলে আমাদের যদি একটা কি হয়, আমাদের যদি একটা নন পোলার যৌগ হয়, তাহলে পজিটিভের কেন্দ্র আর নেগেটিভের কেন্দ্র একই জায়গায় হয়, এই জন্য আমরা তাকে এভাবে প্রকাশ করি। আর পোলারের ক্ষেত্রে আমরা কিভাবে প্রকাশ করি? এভাবে, কারণ তাদের পজিটিভের কেন্দ্র যে জায়গায় হয়, নেগেটিভের কেন্দ্র সেই দিকে হয় না। এই প্রকাশটা সবাই বুঝতে পারছো কিনা, যে আমরা পোলার নন পোলারকে কিভাবে প্রকাশ করি আর নন পোলার মাধ্যমকে কিভাবে প্রকাশ করি, এই জিনিসটা বুঝছো কিনা? কান্নাকাটি করতেছো কিনা তোমরা? এই শোনো, আমরা দামি জিনিস কোন পড়বো? তোমরা বলতেছো ভাই দামি জিনিস তো বলতেছেন, পড়াচ্ছে না তো। ওকে, সবাই ক্লিয়ার আছে এই পর্যন্ত? ওকে, তাহলে আমরা এখন একটা মানে মেইন পড়ায় যাচ্ছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা আসলে কি পড়ছি বাচ্চারা? জাস্ট আমরা কিছু ডেফিনেশন পড়ছি, এখন আমাদের মজার পড়া শুরু। ওকে, তাহলে আমরা বুঝলাম প্রথমে যে তড়িৎ মাধ্যম কি, তারপর পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী পড়ছি, তারপরে ডাইলেকট্রিক মিডিয়াম পড়ছি। ডাইলেকট্রিক মিডিয়াম দুই প্রকার, একটা হচ্ছে পোলার আর একটা হচ্ছে অপোলার। হ্যাঁ, এই জিনিসটা আমরা পড়ছি। এখন আমরা মেইন পড়া শুরু করবো। দেখো সবাই ক্লিয়ার হয়েছে কি না না এই পর্যন্ত, বলো তো? তাহলে এখন দেখো মেইন পড়া শুরু, সব কিছুই দামি জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো শোনো। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করতে যাচ্ছে বাচ্চারা, মনোযোগ দাও। তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে একটা, শোনো, একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে মনে করো এই প্লেটে পজিটিভ চার্জ আছে আর এই প্লেটে কি আছে? নেগেটিভ চার্জ আছে। ওকে, থাকলে কি হবে? প্লাস থেকে মাইনাসের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে ইলেকট্রিক ফিল্ডের একটা মান আছে, মনে করো 10 নিউটন পার কুলম। হ্যাঁ, 10 সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হলো। আচ্ছা, তাহলে একটা সুষম তড়িৎ ক্ষেত্র আমাদের এখানে তৈরি হলো, যার প্লাস থেকে মাইনাসের দিকে হবে দিক। এখন আমরা যদি এই জায়গায় একটা ডাইলেকট্রিক মিডিয়াম রাখি, ডাইলেকট্রিক মিডিয়াম রাখছি, তাহলে কি হবে? শোনো, তাহলে ডাইলেকট্রিক মিডিয়াম তো দুই প্রকার হইতে পারে, একটা পোলারও হইতে পারে, একটা নন পোলারও হইতে পারে। তো মনে করো আমরা প্রথমে পোলার রাখতেছি, পোলার রাখলাম। আচ্ছা, পোলার রাখলে কি ঘটনা ঘটবে, আর যদি নন পোলার রাখি তাহলে কি ঘটনা ঘটবে, দুইটাই আমরা দেখবো। হ্যাঁ, বাট কনসেপ্ট একই রকম। হ্যাঁ, জাস্ট আমরা কনসেপ্টটা দুইটারই ক্ষেত্রে কি হয় সেটা বোঝার জন্য আলাদা আলাদা চিত্র আঁকছি। ওকে, তো মনোযোগ দিবা। তাহলে আমরা প্রথমে এই জায়গায় রাখছি একটা পোলার ডাইলেকট্রিক, মনে করো হাইড্রোজেন গ্যাস দিয়ে দিলাম, পোলার ডাইলেকট্রিক, সরি না, এটা নন পোলার ডাইলেকট্রিক। আর এখানে মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিলাম, একটা ডাইলেকট্রিক মিডিয়াম। তাহলে এগুলো কিন্তু আগে থেকেই পোলারাইজ বাচ্চারা, তাই না? হ্যাঁ বাচ্চারা দেখো, আগে থেকে এরা পোলারাইজ, মানে আগে থেকে এদের মধ্যে পোলারিটি আছে। শোনো, এখন কি ঘটনা ঘটবে এই ক্ষেত্রে, কি ঘটনা ঘটবে? তো তুমি যখন একটা যৌগকে বা একটা গ্যাসকে এর মধ্যে রাখবা, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখবা, তাহলে সে কি করবে জানো? সে কি এভাবে থাকবে না পোলারাইজড হয়ে যাবে? পোলারাইজড হবে, আমরা জানি। তাহলে পোলারাইজড হয়ে তার ঘটনাটা কেমন হবে, মানে সে দেখতে এখন কেমন হবে? মনোযোগ দিবা। এভাবে তো ছিল, এখন তোমার প্লাস কার দিকে যাবে? সেটা হচ্ছে প্লাস যাবে ইলেকট্রিক ফিল্ডের দিকে, মানে এই দিকে, আর ইলেকট্রনগুলা এই দিকে শিফট হবে, মানে কেন্দ্রগুলা। এটা হচ্ছে পজিটিভ আধানের কেন্দ্র আর এটা হচ্ছে নেগেটিভ আধানের কেন্দ্র, মানে আমরা বুঝাচ্ছি যে পোলারাইজড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে কি পোলারাইজ ছিল, মানে পোলারিটি ছিল না, বাট ইলেকট্রিক ফিল্ডের পজিটিভ আধান এই দিকে,
ইলেকট্রন এই দিকে, তাহলে লাস্ট এই পর্যন্ত হয়ে যাবে। এরকম ঘটনা ঘটবে না? ঘটবে না? বাচ্চারা বলো না তোমরা আমার কথা কি ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে পজিটিভ আধান একদিকে গেল আর নেগেটিভ আধান আরেক দিকে গেল, তাহলে এখানে কি পোলারিটি সৃষ্টি হয়েছে? হ্যাঁ, তাহলে আমরা তো এটা জানি যে ডাইইলেকট্রিক মিডিয়ামকে তুমি যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখো সে পোলারিটি সৃষ্টি হয়। এখন দামি কথাটা কি শোনো, দামি কথাটা কি? দামি কথাটা হচ্ছে মনোযোগ দিবা, শোনো শোনো শোনো। আচ্ছা, এই ক্ষেত্রে কি হবে একটু বলতে পারবা? তাহলে আমরা এটা তো বুঝলাম যদি আমরা একটা নন পোলার রাখি তাহলে এরকম পোলারাইজড হবে। আর এটা এই ক্ষেত্রে কি হবে? এদিকে তাকাও, তাহলে সে কিন্তু মনোযোগ দাও, এই যে পজিটিভ আধান পজিটিভকে ধাক্কা মারবে আর ইলেকট্রনকে টান দিবে, পজিটিভকে ধাক্কা দিবে ইলেকট্রনকে টান দিবে, পজিটিভকে ধাক্কা দিবে ইলেকট্রনকে টান দিবে, তাহলে লাস্ট পর্যন্ত কি মোচর হবে না? টর্ক সৃষ্টি হবে না বাচ্চারা? টর্ক পড়াইছিলাম যে একটা তড়িৎ বিমেরও ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে টর্ক সৃষ্টি হয়। তাহলে টর্ক সৃষ্টি হয়ে লাস্ট পর্যন্ত সে কি হবে? সে লাস্ট পর্যন্ত অ্যালাইন হবে। অ্যালাইন মানে বুঝো, মানে তড়িৎ ক্ষেত্রের দিকেই অ্যালাইন হয়ে যাবে। আচ্ছা, তাহলে কিভাবে হবে সেটা দেখো, মনোযোগ দাও। তাহলে প্লাস আধান এই দিকেই যাবে আর নেগেটিভ আধান এই দিকে, মানে সবাই এখন সুশৃঙ্খল হয়ে গেছে। মানে তোমরা যখন ক্লাসে টিচার থাকে না বিশৃঙ্খলভাবে থাকো না, বাট যখন টিচার চলে আসে বাহ্যিক অ্যাপ্লাই একটা কি আছে, বাহ্যিক একটা আমরা কি করছি ফোর্স অ্যাপ্লাই করছি, তখন তোমরা সুন্দরভাবে সুশৃঙ্খল হয়ে যাও, তাই না? ওইটা এরকম সুশৃঙ্খল হয়ে গেছে, এখন ভদ্র হয়ে গেছে। তো যাই হোক বাচ্চারা, তাহলে এরকম হয়ে যাবে। তাহলে আমরা যদি একটা পোলারকে রাখি বা একটা পোলারকে রাখি বা নন পোলারকে রাখি, লাস্ট পর্যন্ত এরকম ঘটনাটা ঘটবে। পজিটিভ আধান ইলেকট্রিক ফিল্ডের দিকে যাবে আর নেগেটিভ আধান ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে যাবে, তাই না? দেখো, এটা পজিটিভ আধান ইলেকট্রিক ফিল্ডের দিকে আর নেগেটিভ আধান ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে। এই পর্যন্ত সবাই বুঝছে কিনা, মানে এই যে ঘটনাটা ঘটবে। আচ্ছা, এটা ব্যাপারে রাইখা লাভ কি আমরা? সেইটা হচ্ছে আমাদের দামি কথা। ওকে, তাহলে আমরা জাস্ট এটা বুঝছি যে হ্যাঁ, যে আমরা যদি রাখি পোলারাইজ হবে। আচ্ছা, আর একটা কথা বলি, তুমি যদি ইলেকট্রিক ফিল্ড বাহ্যিক ইলেকট্রিক ফিল্ডকে আমরা ইনট বলছি, মনে করো এটা 10 নিউটন পার কুলম, করার পরে এই ঘটনাটা ঘটছে। এটা যদি আমরা 100 নিউটন পার কুলম দেই, দেখো তো, তাহলে এই ফিল্ডটাকে আরো বেশি শক্তিশালী না? সে আরো জোরে ধাক্কা মারবে, ইলেকট্রনকে আরো জোরে টান মারবে, তখন লাস্ট পর্যন্ত এই জিনিসটা এরকম হয়ে যাবে। দেখো, ইলেকট্রন এভাবে, মানে তাদের মধ্যে আরো দূরত্ব সৃষ্টি হবে, মানে বলতেছে যেও না, বাট চলে যেতে হচ্ছে কারণ ফোর্স বেশি, আরো শক্তিশালী। 1000 নিউটন বাচ্চারা বাড়াচ্ছি আমরা, বাহ্যিক তড়িৎ ক্ষেত্র বাড়াচ্ছি। এক সময় কি হবে জানো? বাড়াইতে থাকলে মানে সামান্য একটু লেগে আছে, মানে তারা সর্বাধিক ফোর্স লাভ করতেছে। এখন যদি আরেকটু বেশি দেয়, তখন ইলেকট্রন আলাদা পজিটিভ আধান আলাদা, ইলেকট্রন তখন এই দিকে চলে আসবে, পজিটিভ আধান তখন ওই দিকে চলে যাবে। তাহলে আমাদের যদি একটা মাধ্যমকে আমরা কি করি, ইলেকট্রিক ফিল্ডের মানটা বাড়াইতে থাকি, মানে বাহ্যিক তড়িৎ ক্ষেত্র বাড়াচ্ছি, বাড়াইতে বাড়াইতে এক সময় আসবে ইলেকট্রন আলাদা পজিটিভ আধান আলাদা, তখন এই মাধ্যম দিয়ে ইলেকট্রন কি হবে? ফ্লো হওয়া শুরু করবে। এই জন্য আমরা বলছিলাম যে এটা আসলে অপরিবাহী, তাদের মধ্যে দিয়ে সে চার্জ ফ্লো হইতে দেয় না, বাট বেশি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে আবার এরাই আবার চার্জ ফ্লো করে দিবে, মানে এর মধ্যে দিয়ে চার্জ ফ্লো হবে। সবাই এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? এখন আমরা আমাদের মেইন জিনিসটাই পড়বো বাচ্চারা, এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? এগুলো কিছু কনসেপ্ট, বুঝছো? নেট প্রবলেম কিছু বলি বুঝাই না। ঠিক আছে, এখন শোনো, তো আমরা এখন আমাদের মেইন পড়াটা পড়তেছি বাচ্চারা, মনোযোগ দিবা, শোনো। এটা অনুধাবন প্রশ্ন আসে, মানে এতক্ষণ যা পড়ছি এগুলো কনসেপ্ট ছিল, এই কনসেপ্টগুলো আমাদের এখন কাজে লাগাবো। তো যখন আমরা কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম দেই নাই বাচ্চারা, শোনো, তখন আমাদের যে তড়িৎ ক্ষেত্রটা ছিল এটা মনে করো 10 নিউটন পার কুলম, ঠিক আছে? বাট আমরা যদি একটা বাহ্যিক মানে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম দেই, এখানে আমরা একটা ডাইইলেকট্রিক মিডিয়াম দিব, বাট আগে ছিল না, আগে তোমার এখানে বায়ু ছিল, মনে করো বায়ুর জন্য আমাদের ছিল 10 নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্রের মান। বাট আমরা যদি এখন একটা ডাইইলেকট্রিক মিডিয়াম দেই, মানে অন্য কোনো মাধ্যম দেই, তাহলে আমরা বুঝছি যে তোমার এখানে কি হবে? পোলারিটি সৃষ্টি হবে, প্লাস ইলেকট্রিক ফিল্ডের দিকে আর মাইনাস ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে যাবে, এটা আমরা জানি। এখন বিষয়টা খেয়াল করো তো, তাহলে তুমি যখন একটা মাধ্যম রাখলা তার আবার পোলারিটি হলো। আচ্ছা, এই পোলারিটিটা যে এটা হলো প্লাস এদিকে মাইনাস এদিকে, তাদের মধ্যে কি আবার ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে কিনা? হ্যাঁ বাচ্চারা দেখো, এক জায়গায় প্লাস আর এক জায়গায় মাইনাস, তাহলে তারাও কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে না? করবে না? করবে। আচ্ছা শোনো, তাহলে আমরা যেটা প্রয়োগ করছি, দেখো যেটা প্রয়োগ করছি এর মান হচ্ছে মনে করো 10 নিউটন পার কুলম, আর সে যেটা তৈরি করছে তার মান কত? তার মান হচ্ছে কম, মানে যেহেতু তোমার এই বিন্দুতে তোমার এদিকে তাকাও, মানে যেহেতু সে ছোট, তাহলে সে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি করবে এটা কিন্তু ছোট হবে। মনে করো এটা হচ্ছে 2 নিউটন পার কুলম হলো, তাহলে আমরা প্রয়োগ করছি 10 নিউটন পার কুলম, আর সে ওই তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে একটা কি করতেছে? তড়িৎ ক্ষেত্র কিন্তু তৈরি করছে না? করছে না? করছে। হ্যাঁ, কেন? কারণ তাকে আমরা পোলারিটি করে দিয়েছি, যার কারণে প্লাস থেকে মাইনাসের দিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। এখন এদিকে দিকে তাকাও, লাস্ট পর্যন্ত লব্ধি কি হবে বলো তো? তাহলে আমরা অ্যাপ্লাই করছি ইনট, আর যেটা তৈরি করছি সেটাকে আমরা ইউ1 বলছি। লব্ধি কি হবে বলো তো? এই পয়েন্টে লব্ধি তড়িৎ ক্ষেত্র কি হবে? সেটা হবে 10 মানে ইনট মাইনাস ইউ1, এটা হবে না? মানে 10 মাইনাস 2 মানে হচ্ছে 8 নিউটন পার কুলম।
তাহলে এই জায়গায় লব্ধি তড়িৎ প্রাবল্য কমে যাচ্ছে, এটা কি সবাই বুঝতে পারছে কিনা? হ্যাঁ। তাহলে আমরা যখন এগুলো দিচ্ছিলাম না, তাহলে আমার এই পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান 10, যে কোনো জায়গায় 10 ছিল। বাট যখন আমরা একটা মাধ্যম দিয়ে দিলাম, তখন কিন্তু আমার আর প্রাবল্যের মানটা 10 নিউটন পার কুলম নাই, লব্ধিটা কমে গেছে। কমে কোথায় গেছে? 8 নিউটন পার কুলম। তাহলে এই জায়গার আমার প্রাবল্যের মান কমে গেছে, এই পর্যন্ত আমরা বুঝছি। তাহলে আমরা যখন একটা ডাইইলেকট্রিক মিডিয়াম দিলে ওই মিডিয়ামটা পোলারিটি সৃষ্টি হবে, মানে পোলারাইজেশন হবে। পোলারিটি সৃষ্টিকে আমরা পোলারাইজেশন বলি, পোলারাইজেশন হয়েছে। তো পোলারাইজেশন হয়ে সে নিজে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে, করে মেইন তড়িৎ ক্ষেত্রকে সে কমাই দিবে, কমাই তার মানটা 8 নিউটন পার কুলম করে দিছে। এখন বাচ্চারা শোনো, মনোযোগ দিবা। তাহলে আমরা বুঝলাম যে আমরা ডাইইলেকট্রিক মিডিয়াম দিলে এই জায়গার ইলেকট্রিক ফিল্ডের মান কমে যায়, প্রাবল্যের মান কমে যায়। আচ্ছা, প্রাবল্যের মান কমে গেলে কি ভোল্টেজের মান কমে যাবে? হ্যাঁ বাচ্চারা শোনো না, তাহলে এদিকে তাকাও। আগে আমরা যদি একটা 1 কুলম চার্জ রাখতাম, প্লাস থেকে মাইনাসে চলে যেত। তো ওই 1 কুলম চার্জকে আমি অনেক বুঝে শুনে ধরে ধরে এই পর্যন্ত আনলাম, মানে অনেক কষ্ট করে কিন্তু আসতে হয়েছে। তাহলে 1 কুলমকে এক জায়গা থেকে আরেক জায়গায় আনতে যে কাজ, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বিভব বলি। তাহলে 1 কুলমের জন্য কাজ, দেখো কাজ মানে হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে 1 কুলমের উপর বলকে আমরা প্রাবল্য বলি, সরণকে ডি বলছি, আর কাজকে বিভব বলি। তাহলে বিভব সমান সমান হচ্ছে প্রাবল্য ইন্টু ডিস্টেন্স। দেখো আমরা দুই প্লেটের ডিস্টেন্স চেঞ্জ করব না। এখন যদি প্রাবল্য কমে যায় তাহলে বিভবও কমে যাবে। কেন? কারণ আগে ছিল 10 নিউটন পার কুলম, মানে বেশি বল দিয়ে তোমাকে আনতে হইতো, অনেক কষ্ট করে আনতে হইতো, তাহলে কাজও বেশি। আর এখন টান দিছি চলে আসছে, কাজও কমে গেছে। তাহলে এর মানে হচ্ছে বাচ্চারা শোনো, মনোযোগ দাও, যখন কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম আমরা দিচ্ছিলাম না, তখন এর মাঝখানে যে প্রাবল্য ছিল সেটা ছিল ই নট, এর মান বেশি ছিল। বাট যখন আমরা একটা ডাইইলেকট্রিক দিয়ে দিব, তখন এর ভিতরে প্রাবল্যের মান কমে যাবে। আর প্রাবল্য কমে গেলে এই দুই প্রান্তের ভোল্টেজও কি হবে? কমে যাবে। কারণ যখন ছিল না তোমাকে বেশি কাজ করে আনতে হতো, আর যখন তুমি দিয়ে দিলা তোমার এত বেশি কাজ করতে হচ্ছে না, তাহলে প্রাবল্য কমে যাচ্ছে, ভোল্টেজও কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে কমে গেলে লাভ কি? দেখো আমরা জানি সি ইজ ইকুয়াল টু কিউ বাই বি, ক্যাপাসিটেন্স, সমান্তরাল পাত ধারকের ক্যাপাসিটেন্স। দেখো কিউ ইজ ইকুয়াল টু সিবি ছিল না? হ্যাঁ, তাহলে সি ইজ ইকুয়াল টু কত হবে? কিউ বাই বি। এখন যদি আমরা ডাইইলেকট্রিক দেই, তাহলে ভোল্টেজ কি বাড়ে না কমে? ভোল্টেজ কমে যায়, কারণ প্রাবল্য কমে যাচ্ছে। তাহলে ভোল্টেজ কমে গেলে ক্যাপাসিটেন্স কি ইনক্রিজ করবে কিনা? হ্যাঁ, ক্যাপাসিটেন্সের মান বৃদ্ধি পাবে, সে আরো বেশি আদান ধারণ করতে পারবে। তাহলে এটি হচ্ছে সেই আমাদের 2 মার্কের কোশ্চেন, যে তোমাকে যদি বলে যে একটা ধারকের মাঝখানে ডাইইলেকট্রিক পদার্থ দিলে কেন তার ক্যাপাসিটেন্স বৃদ্ধি পায়, সেটাকে আমরা অ্যান্সার দিতে পারবো কিনা। হ্যাঁ, তাহলে আমরা যদি একটা ধারকের মাঝখানে ডাইইলেকট্রিক মিডিয়াম দিয়ে দেই, তাহলে ওই ডাইইলেকট্রিক মিডিয়াম পোলারিটি সৃষ্টি করে সে নিজস্ব একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে, যার কারণে মেইন প্রাবল্যের মানটা কমে যায়। কমে গেলে কি হয়? প্রাবল্য, দুই প্রান্তের প্রাবল্য কমে যাচ্ছে, মানে ভোল্টেজ কমে যাচ্ছে। তাহলে ভোল্টেজ কমে গেলে আমাদের ক্যাপাসিটেন্সের মানটা কি হবে? বৃদ্ধি পাবে। সবাইকে এই পর্যন্ত বুঝছে কিনা? এটি আমাদের 2 মার্কের সেই কনসেপ্ট। এটা বোঝার জন্য আমরা এত কিছু পড়ছি, বুঝছো? অপরিবাহী, অর্ধপরিবাহী, পোলার, অপোলার, এটা আসে পরীক্ষায়। মেইন কনসেপ্টটা কি বুঝছো কিনা? এই তোমরা আমার সাথে এরকম করো কেন? দেখো না, বলছি আর কি, এই জন্য এগুলো বলতে হবে নাকি? দেখো না, আমার সাথে সবাই এরকম করে, সবাই আমার সাথে এরকম করে। তোমরা তো ভালো না? আচ্ছা, তোমরা এরকম করো না আমার সাথে। আমি তোমাদের বোকা দেই? তোমাদের আমি চকলেট খাওয়াই, চকলেট দেখাই, তাই না? দেখাই বলছি। আচ্ছা আচ্ছা, ওকে, সবাইকে বুঝছো? তাহলে এটা কিন্তু 2 মার্কের প্রশ্নে আসে, এটা কনসেপচুয়াল। এবং এই কনসেপ্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার না হলে কি হবে বাচ্চারা? তুমি কিন্তু চান্স পাবা না এডমিশনে। কারণ এডমিশনের চান্সের কনসেপ্টগুলো হচ্ছে বেসিক থেকে, যে যত বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে সে ঘুরে পেঁচাই দিলেও কিন্তু পারবে। বিষয়টা বুঝছো? আচ্ছা, যাই হোক, আমরা বুঝছি তো ডাইইলেকট্রিক দিলে কি হয়। আচ্ছা শোনো, তাহলে আমরা এটা মোটামুটি ক্লিয়ার যে আমরা যখন কোনো মাধ্যম দিব না, মানে শূন্য মাধ্যম, তখন এই ধারকটার ক্যাপাসিটেন্স যদি সি নট হয়, তাহলে আমরা যদি একটা ডাইইলেকট্রিক মিডিয়াম দিয়ে দেই, তখন এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বৃদ্ধি পাবে। তাহলে সেটা হবে সিএম, মিডিয়াম দেওয়ার ফলে। তাহলে উপরে হবে সিএম, নিচে হবে সি নট। এই অনুপাতটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান। কার মান হবে? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে কোনো একটা মাধ্যম দেওয়ার ফলে ক্যাপাসিটেন্স সিএম, আর কোনো মাধ্যম ছাড়া মানে শূন্য মাধ্যম থাকলে ক্যাপাসিটেন্স সি নট। এটা কিন্তু একের বড় সংখ্যা, তাই না? তাহলে কে এর মান কিন্তু সবসময় একের বড়, আমরা জানি। কে এর সর্বনিম্ন মান হচ্ছে 1, এটা বায়ুর জন্য, আর অন্য মাধ্যমের জন্য কে এর মান তো বেশি। তাহলে তুমি এটা মনে রাখতে পারো যে উপরে সবসময় বড় হইতে হবে, কারণ কে এর মান তো বড়। তাহলে উপরে বড়, নিচে ছোট, তাহলে সিএম বাই সি নট, এটা একের বড়। সবাইকে বুঝছো? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি কি শিখলাম শোনো। ওকে, তাহলে আমাদের এদিকে তাকাও। তাহলে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার অনুপাতকে আমরা আপেক্ষিক ভেদনযোগ্যতা বলি।
অথবা এই জিনিসটাকে আমরা ডাইলেকট্রিক কনস্ট্যান্টও বলি। ওকে, আচ্ছা তারপরে তুমি এই জিনিসটা জানো, দেখো তাহলে আমরা এইভাবে লিখি, দেখো তাহলে আপেক্ষিক বেদনযোগ্যতা বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট সমান সমান হচ্ছে অ্যাপসিলন বাই অ্যাপসিলন নট। হ্যাঁ, তাহলে আমরা মোট কের কি কি ফর্মুলা আছে সেটা আমরা এখন দেখবো। আচ্ছা তাহলে বল দিয়ে যদি বলি, বলো শূন্য মাধ্যমে বেশি বল পায় না অন্য মাধ্যমে বল বেশি হয়? মানে দুইটা আদান শূন্য মাধ্যমে রাখো, যে পরিমাণ বল দিবে অন্য মাধ্যমে রাখলে কি একই বল হয় না? তাহলে শূন্য মাধ্যমের বলের মানটা বেশি হয় আর অন্য মাধ্যমে বলের মানটা কম হয়। তাহলে আমরা এফ নট বাই এফ এম কেও কে বলতে পারি না? বলতে পারি না। মনে রাখার টেকনিক কিভাবে, শূন্য মাধ্যম কেউ নাই, খুব জোরে মেরে দিছে, মনে করো তোমার বাসায় পিচ্ছি ভাই বোন আছে, কেউ নাই বাসায়, মারলা একটা জোরে, এতুবা আবার মাইরো না, ওদের চকলেট খাইতে বলছে এই জন্য, তো যাই জোরে মেরে দিলে কেউ নাই, বাট যখন বাবা মা থাকবে তখন কি জোরে মারতে পারবা না? তাহলে যখন কেউ থাকবে না তখন জোরে মাইর, মানে বলের মান বেশি, আর যখন মিডিয়াম চলে আসবে বলের মান কমে যাবে। তাহলে এটাও কি একের বড় সংখ্যা না? হ্যাঁ এটাও কে। আচ্ছা দেখো বল বাড়া মানে প্রাবল্য বাড়া না বাচ্চারা, বলো না? হ্যাঁ, তাহলে আমাদের এই জিনিসগুলো এখন আমরা পড়বো। দেখো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা এটা বলো, এই পর্যন্ত বুঝছো? তাহলে দেখো, তাহলে মিউ আর মানে হচ্ছে আপেক্ষিক বেদনযোগ্যতা সমান সমান হচ্ছে কে, আর কে মানে হচ্ছে অ্যাপসিলন বাই অ্যাপসিলন নট। তাহলে এটাকে আমরা কে বলবো? আর বল দিয়ে বললে কিভাবে মনে রাখবো যে তোমার কেউ নাই, শূন্য মাধ্যমে বল বেশি অন্য মাধ্যমে বল কম, তাহলে এফ নট বাই এফ এম হচ্ছে কে বুঝাবে। আচ্ছা বল বেশি হওয়া মানে তো প্রাবল্য বেশি, তাহলে না? তাহলে ই নট বাই ই এম এটাও কি বুঝাবে? কে বুঝাবে। আচ্ছা বুঝছো তো নাকি? কেন? কারণ বল বেশি হওয়া মানে তো প্রাবল্যও বেশি হওয়া, তাহলে এফ নট বাই এফ এম ও কে, ই নট বাই ই এম ও কে। আচ্ছা বলো তো প্রাবল্য বেশি হওয়া মানে কি? বিভবও বেশি, তাহলে বিভব দিয়ে বললে হবে বি নট বাই বি এম। তাহলে শূন্য মাধ্যমের বিভব আর অন্য কোনো মাধ্যমের বিভব অনুপাতটা হবে কে, ঠিক আছে? আচ্ছা তাহলে শূন্য মাধ্যমে প্রাবল্য অন্য কোনো মাধ্যমে প্রাবল্য হবে কে, শূন্য মাধ্যমের বল অন্য মাধ্যমের বল অনুপাত হবে কে। তাহলে তুমি এটা তো জানতাই এতদিন না, তো বল দিয়ে বার করবা, ওই টেকনিক ছোট ভাই দিয়ে মনে রাখবা, কেউ নাই মানে জোরে মাইর, আছে মানে আস্তে মাইর। তাহলে বল বেশি মানে প্রাবল্য বেশি, আর প্রাবল্য বেশি হলে বিভব বেশি, এই দুই বিন্দুর প্রাবল্য বেড়ে গেলে কাজও বেশি করতে হবে। আচ্ছা আর ক্যাপাসিটেন্স দিয়ে বললে বাচ্চারা, ক্যাপাসিটেন্স ব্যস্তানুপাতিক সম্পর্ক, ভোল্টেজ বাড়লে ক্যাপাসিটেন্স কমে যায় উল্টা, তাহলে এই জন্য নিচে হবে সি নট উপরে হবে সিএম। তাহলে কে বড়? কোনো একটা মাধ্যম থাকলে ধারণ ক্ষমতা বেশি হয় আর অন্য কোনো মাধ্যম না থাকলে ধারণ ক্ষমতা কমে যায়। তাহলে এগুলো হচ্ছে মোট কে এর ফর্মুলা। হ্যাঁ, মোট সব মিলে এই রিলেশনগুলো সবাই বুঝতে পারছো কিনা, মনে থাকবে কিনা আমাকে একটু বলো দেখি। নিয়ন কই তোমরা? ফারিয়া কই? রহমান কই? জয় কই? তানবীর কই? তারপর কে? সুজন কই? কবিরাজ কই? মেহের কই? নাহিদা কই? বাকিরা কই? যারা আছে তারা কই? সবাই কই? মিম কই? কথা বলো, পারবা? ওকে, তোমরা অনেক ভালো, ঠিক আছে। যাই হোক শোনো বাচ্চারা, হয়ে গেল। কি হয়ে গেল? জাস্ট আমরা কিছু ডেফিনেশন পড়লাম, তারপরে দেখলাম যে কেন ডাইলেকট্রিক দিলে ক্যাপাসিটেন্সের মান বৃদ্ধি পায়, সেই জিনিসটা দেখলাম, তাই না? হ্যাঁ, এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো। হ্যাঁ, গাউসের সূত্রটা পড়বো, তোমরা একটু মনোযোগ দিবা, খুব ইম্পর্টেন্ট আজকের পড়া। গাউসের সূত্র। ও গাউস, গাউস একজন বিখ্যাত নাম, জানো? গাউস ল, খুব ইম্পর্টেন্ট জিনিস, কঠিন জিনিস না, খুব ইজি জিনিস, এখান থেকে তোমার এমসিকিউ দেয় আর কি। আর তাহলে আমরা এখন গাউসের সূত্র পড়ব। তো দেখো গাউসের সূত্রটা কি, মনোযোগ দাও। সবাই প্রস্তুত তো নাকি? ওকে শোনো, এটা বোঝার আগে জন্য তোমাকে আগে তড়িৎ ফ্লাক্স বুঝতে হবে। তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স জিনিসটা কি শোনো। মনে করো আমি তোমাকে বললাম যে এই জায়গায় পজিটিভ আধান আছে, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে কি যাবে? বলরেখা যাবে। হ্যাঁ, মানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। বলরেখা মানে কি? একটা পজিটিভ আধান রাখলে এইদিকে দৌড় মারবে। আচ্ছা, তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। এখন আমি যদি আমার হাতটা এইভাবে রাখি, বলো তো আমার হাতের মধ্যে দিয়ে কি বলরেখা ঢুকবে কিনা? হ্যাঁ দেখো না, উফ ছেদ করে ঢুকে যাচ্ছে, ব্যথা পাচ্ছি, ছেদ করে ঢুকছে, তাহলে আমার হাতের মধ্যে দিয়ে বেশি বলরেখা যাচ্ছে। বাট আমি যদি আমার হাতটাকে বাঁচানোর জন্য আস্তে করে দুষ্টামি করে বাঁকাই দেই, তাহলে কি আর বলরেখা আমার হাত দিয়ে যেতে পারবে? না, পাশ দিয়ে চলে যাবে, পাশ দিয়ে চলে যাচ্ছে, হাত দিয়ে যেতে পারছে না। তাহলে আমাদের এই অবস্থায় সবচেয়ে বেশি বলরেখা আমাকে কাট করছে, তাই না? আর এই অবস্থায় কোনো বলরেখাই কাট করছে না। তাহলে যখন এই অবস্থায় আছে বলরেখা বেশি কাট করছে, আমরা বলি আমার ফ্লাক্স বেশি। তাহলে কোনো একটা এরিয়ার মধ্যে দিয়ে বেশি বলরেখা যাচ্ছে, এর মানে হচ্ছে ওই এরিয়ার মধ্যে ফ্লাক্সের মান বেশি। এই অবস্থায় আসলে কি বলরেখা যাচ্ছে না?
তাহলে বলরেখা যাচ্ছে না মানে ফ্লাক্স নাই। তাহলে ফ্লাক্স বলতে আসলে কি বোঝায়, যে কোনো একটা তলের মধ্যে দিয়ে কেমন বলরেখা যায়। যদি বলরেখা বেশি যায় তাহলে ফ্লাক্স বেশি, আর বলরেখা যাচ্ছে না মানে ফ্লাক্স নাই, ফ্লাক্স জিরো। সবাই কনসেপ্ট বুঝছো? তাহলে ফ্লাক্স বলতে আসলে আমরা এই কনসেপ্টে বুঝি যে একটা এরিয়ার মধ্যে দিয়ে কেমন বলরেখা যায়, মানে তড়িৎ প্রাবল্যের দিক না, আপাতত মনে রাখো যে প্রাবল্য মানে বলরেখা যায় কি না। যদি হ্যাঁ এভাবে থাকে তাহলে কাট করে যেতে পারবে, আর এইভাবে থাকলে কাট করে যেতে পারবে না, তাহলে বলরেখার মান জিরো। বলরেখা জিরো হলে ফ্লাক্সও জিরো। সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। তো আমরা এখন দেখি ক্যালকুলেশন করি কিভাবে ফ্লাক্স ক্যালকুলেশন করতে হয়। তাহলে আমরা বুঝলাম যে এভাবে যদি থাকে তাহলে তোমার বেশি বলরেখা কাট করে যেতে পারবে, তাহলে ফ্লাক্স ম্যাক্সিমাম। বাট আমরা যদি সোয়াই দেই, দেখো আমরা সোয়াই দিচ্ছি, সোয়াই দিব কীভাবে দেখো, এই যে এরকম এরকম করে সোয়াই দিচ্ছে, তাহলে দেখো উপর দিয়ে চলে যাচ্ছে, তাহলে এই তলের মধ্যে দিয়ে কোনো বলরেখাই যায় না, তাহলে এখানে ফ্লাক্স জিরো। আর এইভাবে থাকলে কাট করে যাবে, ফ্লাক্স ম্যাক্সিমাম। সবাইকে বুঝছো? ওকে, তাহলে এভাবে থাকলে ম্যাক্সিমাম, শোনো ম্যাক্সিমাম, তাহলে এভাবে থাকলে আস্তে আস্তে কমতে কমতে জিরো, আবার এভাবে হলে ম্যাক্সিমাম, মানে চেঞ্জ হবে আর কি। বাট তোমরা এটা বুঝছো তো যে কখন বেশি হয় কখন কম হয়, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টে জানাও, কমেন্টে জানাও। তো আমরা এখন তড়িৎ ফ্লাক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব, তারপর গাউসে যাব। হ্যাঁ, দেখো কিভাবে ফ্লাক্স ক্যালকুলেশন করতে হয়। শোনো, এটা একটা এরিয়া, খুবই মজার জিনিস। শোনো, এরিয়ার মান হচ্ছে কত, এস বলছি, মানে সারফেসের এরিয়ার মান কত, এস। আচ্ছা, আর তার মধ্যে দিয়ে বলরেখা উপর দিকে যাচ্ছে এভাবে। ওকে, তুমি কি জানো তল একটা ভেক্টর কোয়ান্টিটি? বাচ্চারা, তল একটা কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা বলো না একটু। আচ্ছা মিম, আচ্ছা আব্দুল রহমান আছে, আব্দুল্লাহ মামুন আছে। ওকে, তাহলে আমাদের তল একটা ভেক্টর কোয়ান্টিটি, তলের ক্ষেত্রফল যেটা, ওই ক্ষেত্রফলটা হচ্ছে তার মান, আর দিক হচ্ছে লম্ব বরাবর হয়। তাহলে একটা তল এটা কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। তার মান হচ্ছে তার এরিয়াটাই মান, আর দিক কোন দিকে? লম্ব বরাবর। যেমন আমি যদি বলি যে আমাদের আর তল দুই প্রকার, এটা জানো তো, একটা বক্রতল একটা সমতল। যেমন আমার হাতটা বক্র, দেখো এলোমেলো না, বক্রতল। এটা কি সমতল না বক্রতল? সমতল, দেখো মসৃণ। তাহলে এই তলের ক্ষেত্র মানে মান কত? এই তলের মান হবে তার যে ক্ষেত্রফল, এটা দিক কোন দিকে হয়? উপরে নাইলে নিচে, লম্ব বরাবর হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের ক্ষেত্রফলটা এইভাবে আছে দেখো, তাহলে তার মধ্যে বলরেখা উপর দিকে আছে, তাহলে ফ্লাক্স কি ম্যাক্সিমাম না? হ্যাঁ, তাহলে ফ্লাক্সের মানটা কত সেটা আমরা বার করবো। দেখো, তাহলে ফ্লাক্স ক্যালকুলেশন করতে হয় কিভাবে, দেখো ফ্লাক্সকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি। তাহলে তুমি ওই ক্ষেত্রফলের মান নিবা, ক্ষেত্রফলের মান হচ্ছে এস, আর তার লম্ব দিকে দেখো, তলের লম্ব দিকে এইদিকে না? হ্যাঁ, তাহলে তলের লম্ব দিকে ই এর মান কত? তাহলে তলের লম্ব দিকটা এইদিকে, তাহলে ই এর মান কিন্তু এইদিকে আছে, তাহলে ওই তলের মান কত আর ওই তলের লম্ব দিকে ই এর মান কত, এই গুণফলটাকে আমরা বলি কি? ফ্লাক্স। মানে কি দেখো, তাহলে তোমার এরিয়ার মান এস, আর তার লম্ব দিকে ই এর মান কত? তাহলে লম্ব দিকে ই এর মান কি পুরা ই না? হ্যাঁ, তাহলে ই ইন্টু এস, এই গুণফলটাকে আমরা কি বলি? ফ্লাক্স। ঠিক আছে, তাহলে কি বুঝলাম যে একটা ক্ষেত্রফলের মান কত, আর তার সাথে আমাদের যে প্রাবল্য লম্ব বরাবর, তলে লম্ব বরাবর প্রাবল্য গুণ করব, করলে কি হবে? ফ্লাক্স পাবো আমরা। কেন এই জিনিসটাকে ফ্লাক্স পাবো? দেখো, যদি তুমি এই জিনিসটাকে মনে করো তোমার প্রাবল্যের মানটা হচ্ছে 10 নিউটন পার কুলম, তুমি প্রাবল্য চেঞ্জ করবা না, হ্যাঁ, বাট ক্ষেত্রফল বাড়াবা। তাহলে ক্ষেত্রফল বাড়ালে আগে এতটুকু ক্ষেত্রফল ছিল, এখন বেশি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বেশি হলে কি ফ্লাক্স বেশি হবে কিনা? হ্যাঁ, কারণ আমাদের একটা এরকম শীট থাকলে যে পরিমাণ ফ্লাক্স হবে, ডাবল ক্ষেত্রফল হলে ফ্লাক্সের মান বেড়ে যাবে, এই জন্য ক্ষেত্রফল বাড়লে ফ্লাক্সের মান বাড়ে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যদি ক্ষেত্রফল বাড়াই তাহলে ফ্লাক্স বাড়বে, এটা বুঝতে পারছি। যদি আমরা ক্ষেত্রফল না বাড়াই, ক্ষেত্রফল যদি একই রাখি, মনে করো আমরা একটা শীটে নিব, বাট এর নিচে দিয়ে যে তড়িৎ ক্ষেত্রটা আছে, মানে দেখো বাচ্চারা মনোযোগ দিবা, এর মধ্যে যেদিকে তাকাও, একটা চার্জিত প্লেট ছিল না? ওই চার্জিত প্লেটের মধ্যে দেখো, আগে মনে করো 3টা চার্জ ছিল, তাহলে সে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করতো, সেটা হচ্ছে 10 নিউটন পার কুলম। আমরা এখন এটার মধ্যে চার্জ ডাবল করে দিয়েছি, তাহলে এটা যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি করবে তার মানও তো ডাবল হয়ে যাবে, তাহলে এই জায়গার ইলেকট্রিক ফিল্ড আগের তুলনায় স্ট্রং হবে, তাহলে এর মানটা এখন মনে করো 20 নিউটন পার কুলম হয়ে গেছে। তাহলে এখন কি বলরেখা 3টা যাবে না বেশি যাবে? তাহলে এই জায়গায় কি স্ট্রেংথ বেড়ে গেছে, তো আমরা বলবো বলরেখাও বেড়ে গেছে। মানে তড়িৎ ক্ষেত্রের মান বাড়া মানে বলরেখার মান বাড়া, তড়িৎ ক্ষেত্রের মান কমা মানে বলরেখার মান কমা। তাহলে ক্ষেত্রফল যদি চেঞ্জ না করি, না করে যদি ই এর মান বাড়াইতে থাকি, তাহলে আমাদের এই তলের মধ্যে দিয়ে কি তড়িৎ বলরেখার সংখ্যা বাড়বে? হ্যাঁ, তাহলে ই এর মান বাড়লো, বলরেখার সংখ্যা বাড়ে, মানে ফ্লাক্সের মান বাড়ে। এই জন্য এরিয়া ইন্টু তড়িৎ প্রাবল্যের মান, এই গুণফলটাকে আমরা কি বলি? ফ্লাক্স। যে কোনো একটা বাড়াইলে কি হবে? ফ্লাক্সের মানটা বৃদ্ধি পাবে। সবাই ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, তাহলে আমাদের ফ্লাক্স কিভাবে ক্যালকুলেশন করতে হয়? এরিয়ার মান কত আর তার লম্ব দিকে ই এর মান কত, এই গুণফলটাকে আমরা কি বলি? ফ্লাক্স বলি। আচ্ছা, এখন বাচ্চারা শোনো, এরিয়ার মান হচ্ছে এস, তার লম্ব দিকটা এইদিকে না, বাট আমরা এখন চার্জিত প্লেটটাকে এইভাবে রাখছি দেখো, তাহলে ফ্লাক্সটা মানে তার প্রাবল্যের দিকে এইদিকে হবে। হ্যাঁ,
তাহলে ই এর মান হচ্ছে 10 নিউটন পার কুলম। ওকে, তাহলে যেটা উলম্বের দিকের সাথে 60 ডিগ্রি কোণে আছে মনে করো, তাহলে উলম্ব থেকে 60, উলম্বের সাথে 60 ডিগ্রি কোণ করে এই বরাবর কাজ করছে। এখন তোমাকে বললাম ফ্লাক্স কত, তাহলে ফ্লাক্স কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এরিয়ার মান কত এস, আচ্ছা তার লম্ব দিকে, বাচ্চারা লম্ব দিকে মানে এই দিকে ই এর মান কত, তাহলে এখন বলো তো ই কি বাঁকাভাবে আছে, হ্যাঁ, তাহলে তার এই বরাবর অংশ কত, অংশ নিতে হবে। তাহলে ই এর কিন্তু দুইটা অংশ আছে, একটা এই বরাবর আর একটা এই বরাবর, তাহলে এই দিকের অংশ এতটুকু, এই দিকের অংশ এতটুকু। পারো তো তোমরা নাকি, ভেক্টর পড়ছিলা না, এটা যদি আর হয়, এই কোণটা যদি থিতা হয়, তাহলে তার দুইটা অংশ, একটা এইটা একটা এইটা, এই অংশটা হবে ভূমি অংশ, এটা হবে লম্ব অংশ, ভূমি অংশের মান হচ্ছে ওইটা কস থিতা, লম্ব অংশের মান ওইটা সাইন থিতা। এ পড়ছিলা নাকি না বলো না, পড়াইছিলাম তো। ওকে, তাহলে এই বরাবর কাজ করছে, বাট আমরা চাই তার এই বরাবর অংশ কত, তাহলে এর এই বরাবর অংশ কত হবে, যেহেতু এই ইটা উলম্বের সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে এটা ভূমি অংশ আর এটা লম্ব অংশ, ভূমি অংশের মান হবে ওইটা ইন্টু কস থিটা, লম্ব অংশের মান হবে ওইটা ইন্টু সাইন থিটা। বাট আমাদের লম্ব অংশ দরকার নেই, আমাদের দরকার লম্ব দিকের অংশ কত, তাহলে এরিয়ার মান হচ্ছে এস, আর তার লম্ব দিকে ই এর অংশ হচ্ছে ই কস থিটা, তাহলে গুণফলকে আমরা কি বলবো, ফ্লাক্স। তাহলে ই ইন্টু এস ইন্টু কস থিটা গুণ করলে আমরা কি পাই, ফ্লাক্স পাই। সবাই বুঝছো? তাহলে এরিয়ার মান কত আর তার লম্ব দিকে ই এর মান কত, এই গুণফলটাকে আমরা কি বলছি, ফ্লাক্স। তাহলে বলো তো একটা ভেক্টরের দিকে আরেকটা ভেক্টরের অংশ, এই কনসেপ্টটাকে আমরা ডট গুণন বলি, হ্যাঁ, তাহলে ইএস কস থিটাকে আমরা কি বলি, ই ভেক্টর ডট এস ভেক্টর। সবাইকে বুঝতে পারছো? দুইটা ভেক্টর ক্রস গুণ, ডট গুণন কি বোঝায়, এটাই বোঝায় যে একটা ভেক্টরের মান নিবা, যে একটা ভেক্টরের মান সেটা এস নিলা, এটা এখান থেকে এই পর্যন্ত, দেখো এটা এস ভেক্টর যদি হয় তার মান এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, দিকে দিকে, তাহলে এস ভেক্টরের মান নিলা আর ওই বরাবর আরেকটা ভেক্টর অংশ নিলা, এই কনসেপ্টটাকেই তো বলা হয় ডট গুণন, হ্যাঁ, একটা ভেক্টরের মান আর ওই বরাবর আরেকজনের অংশ। তো আমাদের ডট গুণন ক্রস গুণন নিয়ে আমাদের কি আছে, ক্লাস আছে, তোমাদের সমস্যা থাকলে দেখে নিবা, হ্যাঁ, ইউটিউবে। আচ্ছা যাই হোক, আমরা এই পর্যন্ত বুঝছো তো? তাহলে ই ইন্টু এস কস থিটা, এই গুণফলটাকে আমরা ডট গুণন বলি, এই জন্য ই ডট এস লেখা যায়। তাহলে প্রাবল্য এবং দেখো ইলেকট্রিক ফিল্ড আর কি তল, এই দুইটা ডট গুণন করলে ফ্লাক্স পাওয়া যাবে, ঠিক আছে, অথবা ইএস কস থিটা, এই জিনিসটাকে আমরা ফ্লাক্স বলবো। সবাইকে বুঝছো? আচ্ছা এখন দেখি এটা বলো তো বাচ্চারা, মনোযোগ দাও। তোমাকে আমি বললাম যেটা আমাদের সারফেস তার লম্ব দিকে এই দিকে, আচ্ছা তাহলে আমাদের চার্জিত প্লেটটি এইভাবে আছে, তাহলে আমাদের প্রাবল্য এই বরাবর কাজ করছে। শোনো শোনো, আমরা একটা দিয়ে দেখাচ্ছি, আরও কি আছে না, হ্যাঁ আরও তো আছে, তাহলে সবারে তো লম্ব দিকে অংশ নিতে হবে না, সবার কথাই বলছে, বাট আমরা একটা দিয়ে দেখাচ্ছি আর কি, সবার সবার লম্ব দিকের অংশ, ঠিক আছে। ওকে, তো বাচ্চারা শোনো, তাহলে আমরা জাস্ট কি করছি, বুঝাচ্ছি যে আমাদের এই তলের মধ্যে যত প্রাবল্য আছে তাদের সবার দিকে দিকে মোট মানটা আমরা এখানে প্রকাশ করছি, ঠিক আছে। তাহলে লম্ব দিকের অংশ নিলাম। এখন আমার কথা রাখি, শোনো, তাহলে আমাদের এরিয়ার মান হচ্ছে এস, তার দিক হচ্ছে উপরের দিকে, এটা আমাদের এস ভেক্টর, আর এটা হচ্ছে ই, ঠিক আছে। তাহলে ই এর দিকেও এদিকে, আচ্ছা তার একটা মানও আছে, তো মানটা কত, আমরা 10 নিউটন পার কুলম বলি। তাহলে আগে ইটা উলম্বের সাথে 60 ডিগ্রি কোণ করতো, বাট এখন ইটা তলের সাথে 60 ডিগ্রি কোণ করছে। বাচ্চারা দেখো, আগে ছিল উলম্বের সাথে 60, এখন আছে তলের সাথে 60। এই বুঝছো কি না বলো না? দেখো এটা যদি তোমার সেই তলটা হয়, প্রথমে ছিল লম্ব বরাবর যাচ্ছিল, কি মজা, জাস্ট ইআরএস গুণ করে দিছি, ফ্লাক্স পেয়ে গেছি। তারপরে আমাদের তির্যক ভাবে আছে, তির্যকটা আমরা প্রথমে ধরেছি উলম্বের সাথে অ্যাঙ্গেল, বাট এখন কি আর উলম্বের সাথে আছে না তলের সাথে, দেখো আগে এখন ধরছি তলের সাথে অ্যাঙ্গেল। তাহলে তলের সাথে যদি পড়ে গেছে, দেখো হচ্ছে না, শোনো এদিকে তাকাও, মনোযোগ। তাহলে যদি তলের সাথে 60 হয়, তাহলে উলম্বের সাথে কত, উলম্বের সাথে 30 হবে, হ্যাঁ, তাহলে তুমি এটা 30 ডিগ্রি করে তুমি এবার করে নিতে পারো যে ফ্লাক্স কত। বিষয়টা কি বুঝছো? তাহলে তোমাকে যদি বলে যে তোমার তলের সাথে 60 এটা দেওয়া আছে, তাহলে উলম্বের সাথে কত, 30 করে তুমি এইভাবে ফ্লাক্স বার করতে পারো। আর যদি তুমি চাও যে না ভাই আমি চেঞ্জ করবো না, আমি মেইন মেথডে করবো, তাহলে দেখো সমস্যা নাই। তাহলে থিতার মানটা কত, 60, বাট এই ক্ষেত্রে তলের সাথে। তাহলে ফ্লাক্স বার করার কনসেপ্ট কি ছিল, যে ক্ষেত্রফলের মান নাও, নিয়ে তার লম্ব দিকে ই এর মান নাও না, তাহলে লম্ব দিকে ই এর মান কত হবে দেখো, তাহলে ই এইটা, তার এদিকে একটা অংশ আছে, এদিকে একটা অংশ আছে, আমাদের এই অংশটা দরকার, কিন্তু এই ক্ষেত্রে ই কিন্তু তলের সাথে কোণ উৎপন্ন করে, তাহলে এটা ভূমি অংশ হবে, এটা হবে ই cos 60 আর এটা হবে ই sin 60। বাচ্চারা বুঝছো কি জিনিসটা? তাহলে এক্ষেত্রে যেহেতু থিতাটা তলের সাথে, তাহলে এই অংশের মানটা হবে cos থিটা আর এটা হবে কি sin থিটা। তাহলে আমরা যদি এটা থিতা বলি, তাহলে এটা হবে ই cos থিটা আর এটা হবে ই sin থিটা। তাহলে ফ্লাক্সের মান হবে এস, ক্ষেত্রফলের মান এস, আর তার লম্ব দিকে ই এর অংশ হচ্ছে ই sin থিটা, গুণ করলে কি হবে, ফ্লাক্স হবে। মানে একই, কোনো সমস্যা নাই। তাহলে এভাবেও বার করা যায়, এভাবেও বার করা যায়, বুঝছো না বুঝো নাই? আচ্ছা আরেকটা জিনিস দেখাই তোমাদের, মনে করো তুমি থিতার মানটা যখন 60 বললা, তাহলে sin 60 একটা মান পাবা, 10 ইন্টু sin 60 মানটা কত আসে দেখি বলো তো, ক্যালকুলেটর আছে? দেখো শোনো, তাহলে
10 ইন্টু সাইন 60 না? আচ্ছা, এটা হচ্ছে তোমার 8.66 বাচ্চারা, 8.66। আচ্ছা, তোমার যদি মনের ইচ্ছে হইতো যে না ভাই আমি এইভাবে করব না, আমি হচ্ছে এদিকে তাকাও, দেখো ক্ষেত্রফলের মানটা বলে দেই। ক্ষেত্রফলের মানটা হচ্ছে মনে করো 2 মিটার স্কোয়ার। তো শোনো, ম্যাথটাই করছি, কনসেপ্টটা বুঝাচ্ছি। তাহলে ক্ষেত্রফলের মান 2 আর তার লম্ব দিকে এর অংশ হচ্ছে কত? 8.66। তাহলে গুণ করলে কত হবে? গুণ করলে তোমার ফ্লাক্সের মান হবে 17.32। বুঝছো? বাট তুমি বললা যে না ভাই আমি এইভাবে করবো না। তাহলে দেখো, তাহলে ক্ষেত্রফলের মান তো 2 মিটার স্কোয়ার, তাই না? তাহলে এখন বলো, তাহলে ই তো এইদিকে, আচ্ছা তাহলে তার লম্ব দিকে এইদিকে, দেখো ক্ষেত্রফলের লম্ব দিকে দিকে ফ্লাক্স বার করো। তাহলে তোমার অ্যাঙ্গেলটা কিন্তু তলের সাথে দেওয়া ছিল 60, তুমি বললা যে না ভাই আমি উলম্বের সাথে বার করবো। তাহলে এটা যদি 60 হয়, এটা হবে কত? 30। আচ্ছা, তাহলে আমরা উলম্বের সাথে ধরে বার করছি। তাহলে ক্ষেত্রফলের মান এস আর তার লম্ব দিকে এর অংশ নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে এর অংশটা কত? ই কস 30 হবে না বাচ্চারা? দেখো কোণ কিন্তু 30। আচ্ছা, তাহলে এস এর মান হচ্ছে 2 আর ই এর মান হচ্ছে 10 cos 30, করলে দেখো মান একই আসতেছে, এটা 17.32 আসবে। তাহলে বিষয়টা কিন্তু তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কোন দিকে অ্যাঙ্গেলটা ধরে করবা। যদি তোমার উলম্বের সাথে অ্যাঙ্গেল হয় তাহলে এদিকের অংশ হবে ই cos থিটা, যদি ভূমির সাথে অংশ হয় তাহলে এটা হবে ই sin থিটা। বাট যেভাবে করো না কেন তোমার মান একই আসবে। তাহলে সবাই কি ফ্লাক্স বার করা শিখছে কিনা আমরা? হ্যাঁ, তাহলে আমাদের যদি তলের লম্ব বরাবর হয় তাহলে তো কোনো কথাই নাই, ই ইন্টু এস গুণ করলে ফ্লাক্স পাওয়া যায়। তাহলে একই দিকে হলে, মানে তলের দিক যে দিকে, প্রাবল্যের দিকে যদি সেই দিকে হয় তাহলে ইআরএস একই দিকে, তাহলে আমাদের মান জাস্ট গুণ করে দিলেই হবে। ঠিক আছে? আর যদি একই দিকে না হয়, যে এস একদিকে ই একদিকে, তাহলে ই এর অংশ নিতে হবে তল বরাবর। তাহলে যদি আমাদের উলম্বের সাথে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে তাহলে এস ইন্টু ই কস থিটা গুণ করলে ফ্লাক্স পাওয়া যায়। আর যদি তলের সাথে অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে উলম্বের সাথে অংশটা হবে ই সাইন থিটা, তাহলে এস ইন্টু ই সাইন থিটা হবে, অথবা ই এস সাইন থিটা, এটাও কি হবে বাচ্চারা? ই এস সাইন থিটা, এটাও হবে ফ্লাক্স। মানে যে কোনো একভাবে করা যায়। সবাইকে বুঝছো কিনা বলো না? বলো বলো বলো, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? তাহলে ফ্লাক্স কীভাবে ক্যালকুলেশন করে আমরা সবাই বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। আচ্ছা শোনো, বলো তো এই অবস্থায়, হ্যাঁ দেখো, যদি থিতার মানটা কমাও, থিতার মানটা কমায় যদি এভাবে নিয়ে আসো তাহলে অ্যাঙ্গেলটা কি 0 ডিগ্রি হয়ে যাবে? হ্যাঁ, তাহলে cos 0 মান কত হয়ে যাবে দেখো তো? cos 0 মানটা কত হয়ে যাবে? 1। তাহলে তাহলে ই ইন্টু এস cos 0 মান 1, তাহলে ই এসই হয়ে যাচ্ছে না? দেখো এইটাই কিন্তু আমরা বলছি একটু আগে। তাহলে থিতার মান 0 হওয়া মানে হচ্ছে তলের দিক যেদিকে এর দিকে একই দিকে, তখন ই আর এস গুণ করলেই হবে, কারণ তখন ই এর পুরো অংশই লম্ব বরাবর আছে। কনসেপ্ট বুঝছো? তাহলে আমাকে কনসেপ্টটা হচ্ছে কি, ক্ষেত্রফলের মান নিতে হবে আর তার লম্ব দিকে এর অংশ নিতে হবে, গুণফলটা হচ্ছে কি আমাদের ফ্লাক্স। সবাই ফ্লাক্সের কনসেপ্টটা বুঝছো কিনা, পারবা কিনা? যে আমাকে যদি এইভাবে দেওয়া থাকে, এগুলো কিন্তু প্রবলেমও আসে। তাহলে তোমাদের দুইভাবে করতে পারো। আল্লাহ 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 কুয়াতা, এই ভূত টুত আছে নাকি আমাদের? শোনো শোনো, পড়ে যাচ্ছে কেন? মনে হয় ভূত আছে। ভয় পেও না, সমস্যা নাই, আমি থাকলে তোমাদের কোনো চিন্তাই নাই। আমি হচ্ছে ভুট টুট সব সামাল দিয়ে দিব ইনশাল্লাহ, যদি আমি নিজেও ভয় পাই। তো যাই হোক, এগুলো বলো না আর কি। হ্যাঁ, তো দেখো শোনো, শুরু করি। তো যাই হোক বাচ্চারা, সিস্টেমটা বুঝছো? তাহলে তোমার যদি এই দুইটা নিয়মে করতে চাও, মেনলি আমরা এটা বেশি ইউজ করি। তাহলে আমাদের কি লাগবে? যে ক্ষেত্রফলের মান লাগবে, আর এইটা তলের লম্ব দিকের সাথে কত অ্যাঙ্গেল গুণ করলে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। তাহলে আমাদের যদি তলের সাথে অ্যাঙ্গেল দেওয়া থাকে আমরা বার করে নেই উলম্বের সাথে। কেন? কারণ আমরা সবসময় এই ফর্মুলাটা ইউজ করতে চাই। ঠিক আছে তো নাকি? এই 3 ভাবে করা যায়, তুমি যে কোনো এক নিয়মে করো, অ্যান্সার একই আসবে। আচ্ছা, সবাই বুঝছো কিনা বলো? হ্যাঁ বলো না, বুঝছো না? শোনো, এখন কি যে জিনিস শিখাই ফেলবো তোমাদের, মনোযোগ দিবা। শোনো না, দেখো দেখো, গাউসের সূত্র খুবই দামি কথা বলতেছি তোমাদের। তো বিষয়টা হচ্ছে, এটা একটা তল যার ক্ষেত্রফল হচ্ছে এস, বাট আমরা একটা ক্ষুদ্র তল নিচ্ছি যার ক্ষেত্রফল হচ্ছে ডিএস। বুঝছো? মানে ক্ষুদ্র একটা এরিয়া নিলাম যেটার মান হচ্ছে ডিএস, আর তার দিক তো উপরের দিকে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা মনোযোগ দিবা, আমরা মনে করো এখানে একটা পজিটিভ চার্জিত বস্তু নিলাম যার চার্জের মান হচ্ছে কিউ, এবং তার মধ্যে দিয়ে শুধু এই বরাবরই বলরেখা যায়, আমরা ধরে নিচ্ছি। তাহলে প্রাবল্যের মান হচ্ছে ই। তাহলে আমরা কি ধরে নিচ্ছি? যে এটা একটা কিউ যার মধ্যে শুধু এই বরাবরই বলরেখা বের হচ্ছে। হ্যাঁ, ওকে। তাহলে এই চার্জের জন্য এই দিকে শুধু বলরেখা বের হচ্ছে, আর কোনো দিকে বলরেখা বের হয় না, আমরা ধরে নিচ্ছি বুঝার সুবিধার্থে। ওকে, তাহলে আমাদের কিউ চার্জ আছে যার জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে এরকম। তা আমাদের বার করতে হবে এই তলের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স কত। আচ্ছা, তো আমরা আগে একটা ক্ষুদ্র জায়গার জন্য চিন্তা করি। তাহলে ক্ষুদ্র জায়গার জন্য চিন্তা করলে কি হবে দেখো, তাহলে তলের দিক থেকে এদিকে অ্যাঙ্গেলটা হচ্ছে থিতা, তাহলে এ সারফেসের মান হচ্ছে ডিএস, আর তার লম্ব দিকে ই এর অংশ কত, সেটা হচ্ছে ই কস থিতা। তো গুণ করলে ফ্লাক্স পাবা, বাট এই ফ্লাক্সটাকে আমরা ক্ষুদ্র ফ্লাক্স বলবো না, হ্যাঁ, যেহেতু জায়গা ছোট। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ই ডিএস কস থিতা, এটাও বলতে পারি নাকি? তাহলে
তাহলে ই ডিএস কস থিটা মানে ক্ষুদ্র ফ্লাক্স। এটাকে আমরা এইভাবে না লিখে ই ভেক্টর ডট ডিএস ভেক্টরও তো লিখতে পারি। তাহলে এটা হবে আমাদের ক্ষুদ্র ফ্লাক্সের রিলেশন। তাহলে ফ্লাক্স ইজ ইকুয়াল টু কত, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। আর একটা বিষয় দেখো, ফ্লাক্স কিন্তু স্কেলার রাশি। দেখো ই ভেক্টর ডিএস ভেক্টর বা তাদের গুণফল কিন্তু স্কেলার, দুইটা ভেক্টর ডট গুণন করলে স্কেলার মান পাওয়া যায়। তাহলে ফ্লাক্স কি রাশি, স্কেলার রাশি। তার একক কত বলতো, দেখো প্রাবল্য ইন্টু সারফেস না, প্রাবল্যের একক নিউটন পার কুলম, সারফেসের একক মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার কুলম মিটার স্কোয়ার। তাহলে আমরা মাত্রা না একক আর রাশিটা বুঝলাম। আচ্ছা এখন শোনো না দামি কথাটা যেটা বলছিলাম। তাহলে এখন দেখো, তাহলে এরকম একটা ক্ষুদ্র ফ্লাক্স মানে জায়গার জন্য ফ্লাক্স কত আমরা বার করছি। তাহলে ফ্লাক্সের মান কত কিভাবে বার করতে হবে, যে এরিয়ার মান কত তার লম্ব দিকে এর অংশ কত গুণ করলাম, করে ফ্লাক্স বার করছি। এটাকে আমরা ই ভেক্টর ডট ডিএস ভেক্টর বলতে পারি। এরকম করে এরকম এই এখানেও তো একটা জায়গা আছে, এটারও কি ফ্লাক্সের রিলেশন এরকমই হবে না? হ্যাঁ, তাহলে এই জায়গার ফ্লাক্স বার করবা। এরকম করে তুমি এই জায়গাটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় ভাগ করো, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় করলে কি হবে বাচ্চারা বলো তো? সবাই ফ্লাক্স দেখো, এটার ফ্লাক্স, এটার ফ্লাক্স, এটার ফ্লাক্স, এটার ফ্লাক্স, সবার ফ্লাক্স যদি যোগ করতে থাকো তাহলে তুমি কি পুরাটার ফ্লাক্স পেয়ে যাবে কিনা, পুরা তলের ফ্লাক্স পেয়ে যাবে কিনা? হ্যাঁ, তাহলে ডি ফাই মানে ক্ষুদ্র ফ্লাক্স, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দেই তাহলে মোট ফ্লাক্স পাওয়া যাবে। তাহলে টোটাল ফ্লাক্স বা মোট ফ্লাক্স একটা তলের মোট ফ্লাক্স কিভাবে প্রকাশ করতে হয়, সেটা হচ্ছে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর হচ্ছে ক্ষুদ্র একটা জায়গার জন্য ফ্লাক্স। এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, মোট ফ্লাক্স পাওয়া যায়। সবাই কি বুঝছো কিনা? হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর আসলে কি বোঝায়, সে আসলে ক্ষুদ্র একটা ফ্লাক্স বোঝায়। এটাকে আমরা বলি তড়িৎ প্রাবল্যের তল যোগস। মানে এই কথাটার যোগস মানে তো ইন্টিগ্রেশন, যোগস মানে ইন্টিগ্রেশন, কার ইন্টিগ্রেশন, প্রাবল্যের ইন্টিগ্রেশন। তাহলে তড়িৎ প্রাবল্যের ইন্টিগ্রেশন মানে তড়িৎ প্রাবল্যের যোগস, কার সাথে যোগস, তলের সাথে, মানে প্রাবল্য আর তলের ডট গুণনের ইন্টিগ্রেশন, এটাই তো নাকি? আর এটা করলে কি পাওয়া যাবে, সেটা হচ্ছে মোট ফ্লাক্স পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা বুঝলাম মোট ফ্লাক্স সমান সমান হচ্ছে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। দেখো এটা মানে ক্ষুদ্র ফ্লাক্স ইন্টিগ্রেশন করলে মোট ফ্লাক্স, এটাই তো কথা। সবাই ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। এখন আমরা আরো কয়েকটা দামি কথা বলবো, শোনো। এই যে ফ্লাক্সটা আমরা বার করলাম, এটা কি টোটাল এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে না? এটা আবদ্ধ জায়গা, যেহেতু এটা আবদ্ধ জায়গার ইন্টিগ্রেশন করলাম এই জন্য আমরা এখানে একটা গোল্লা দেই। এই গোল্লা দিয়ে বোঝায় যে একটা ক্লোজ জায়গার ইন্টিগ্রেশন করছো। মানে কোনো একটা আবদ্ধ জায়গার ইন্টিগ্রেশন করলে এটাকে আমরা এই চিহ্নটা দ্বারা প্রকাশ করি যে ওই ইন্টিগ্রেশনটা হচ্ছে আবদ্ধ জায়গার। আচ্ছা, আর যেহেতু আমরা কোন, দেখো এদিকে তাকা, এটা বুঝছো কি গোল্লাটা কেন দিছি? কারণ এটা আবদ্ধ জায়গার, একটা ক্লোজ জায়গা। ক্লোজ মানে তো বুঝছো, মানে ফাঁকা টাকা নাই। মনে করো এখানে যদি ফাঁকা থাকতো, যে এই জায়গাটা ফাঁকা, এরকম কি না, মানে একটা পুরা জায়গাটার আমরা ইন্ডিকেশন করছি। আচ্ছা, আর আমরা এখানে নামকরণ করি কোন তলের, এ তলের, এটা নামকরণ করে দিয়েছি যে এস তলের। মনে করো আমি যদি নামকরণ করতাম এটা হচ্ছে বি তল, তাহলে আমরা এখানে বি দ্বারা প্রকাশ করতাম 2 নাম্বার। মানে এখানে হচ্ছে প্রকাশ করি যে কোন তলের ইন্টিগ্রেশন করছি। মনে করো আমি যদি এটাকে প্রকাশ করতাম যে এটা 2 নাম্বার তল, তাহলে আমরা এখানে 2 দিতাম, যে 2 মানে হচ্ছে আমরা 2 নাম্বার তলের ইন্টিগ্রেশন করছি। কথাটাকে বুঝছো? তাহলে যেহেতু আমরা এস তলের বলতেছি এই জন্য এটা আমরা এস দিলাম। ওকে, তাহলে দেখো লাস্ট পর্যন্ত কি বুঝলাম। তাহলে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর হচ্ছে ক্ষুদ্র একটা জায়গা, ক্ষুদ্র একটা জায়গার ফ্লাক্স। এরকম করে ক্ষুদ্র ক্ষুদ্র ফ্লাক্সগুলো যোগ করলে কি পাওয়া যাবে, ক্ষুদ্র ক্ষুদ্র ফ্লাক্সগুলো যোগ করলে মোট ফ্লাক্স পাওয়া যাবে। আর যেহেতু এটা পুরো একটা ক্লোজ জায়গার হবে এই জন্য একটা গোল্লা। আর সে কোন জায়গার ইন্টিগ্রেশন করছে, সে এই তলের নামকে আমরা এস বলছি, এই জন্য এটা এস। এটা 2 নাম্বার রোমান 2 হইতে পারে। রোমান 2 মানে হচ্ছে 2 নাম্বার, যদি আমরা প্রকাশ করতাম এই তলটা 2 নাম্বার তল, এরকম হয়তো। সবাই কি প্রকাশটা বুঝছো কিনা? কমেন্ট কমেন্ট কমেন্ট, লাইক কমেন্ট শেয়ার। শেষের দিকে চলে আসছে বাচ্চারা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, খুবই দামি কথা হয়েছে, শেষ তো। ওকে, শোনো না, এই যে তুমি যেটা করলা, এই যে ফ্লাক্স বার করলা, করে আমার লাভ কি? এই যে ফ্লাক্স ক্যালকুলেশন করে, শোনো ফ্লাক্স ক্যালকুলেশন করে লাভ কি? আমরা এভাবে তো বার করা যায় ফ্লাক্স, না? তো গাউস যে ভয়ানক জিনিসটা বলছে, শোনো না, তিনি বলছে যে কোনো একটা তলের মোট ফ্লাক্স যদি তুমি ক্যালকুলেশন করতে পারো, সেই ফ্লাক্স যদি ফাই হয়, এটাকে তুমি যদি অ্যাপসালন নট দ্বারা গুণ করো। কি দ্বারা গুণ করবে? অ্যাপসালন নট। মানে এটাকে আসলে ওই জিনিসটা, ওই বস্তুটা যে মাধ্যমে আছে তার ভেদনযোগ্যতা দ্বারা গুণ করবা, এটা হচ্ছে কথা। মানে অ্যাপসালন দ্বারা গুণ করবা। ওকে, তাহলে তুমি একটা তলের ফ্লাক্স ক্যালকুলেশন করলা, সেটা হচ্ছে ফাই। এই ফাইকে কি দ্বারা গুণ করবা? সেটা হচ্ছে ওই যে তলটা সে যে মাধ্যমে আছে তার ভেদনযোগ্যতা। কোন একটা মাধ্যমে থাকলে ওই মাধ্যমের ভেদনযোগ্যতা। আর সাধারণত আমরা সবকিছু শূন্য মাধ্যমে রাখি, এই জন্য শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। ওকে, তাহলে কোন একটা তলের মোট ফ্লাক্স ক্যালকুলেশন করে ওই ফ্লাক্সটা যে মাধ্যমে আছে তার ভেদনযোগ্যতা দ্বারা গুণ করলে এই গুণফলটা কার সমান হয় জানো? সেটা হচ্ছে যেই চার্জের জন্য এই ফ্লাক্সটা তৈরি হয়েছে ওই চার্জের মান পাওয়া যায়। এটাই হচ্ছে গাউসের সূত্র। কার সূত্র? গাউসের সূত্র। তাহলে গাউসের সূত্রটা কি?
গাউসের সূত্রটা হচ্ছে যে কোন একটা তলের মোট ফ্লাক্স কে তুমি যখন ওই মাধ্যমের ভেদনযোগ্যতা দ্বারা গুণ করবা তখন তুমি ওই চার্জের মানটা পেয়ে যাবা যে চার্জের জন্য তোমার এই ফ্লাক্সটা তৈরি হয়েছে। সবাইকে বুঝছো? তাহলে ফ্লাক্সের মানটা আমরা কি ব্যবহার করতে পারি? ফ্লাক্স ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে আমরা যদি চার্জ জানি, দেখো চার্জকে এপসাইলন নট দ্বারা ভাগ করলে তো ফ্লাক্স মান বের হয়ে যাচ্ছে। তাহলে এত কঠিন কাজ কি? মানে এই যে ইন্টিগ্রেশন করে বার করলাম, এভাবেও বার করা যায়। বাট দেখো গাউসের সূত্র দিয়ে খুব ইজিলি ফ্লাক্স বার করা যায়। জাস্ট কি করবা, যে ওই বস্তুর চার্জ কত আর চার্জকে এপসাইলন দ্বারা ভাগ করবা, করলে ফ্লাক্স পাবা। সবাইকে গাউসের সূত্রটা বুঝছো কিনা? তাহলে গাউসের সূত্র আমরা বুঝলাম। এখন এদিকে তাকাও, শোনো। তাহলে গাউসের সূত্রটা কি? যে মনে করো এটা হচ্ছে একটা বস্তু, শোনো, মনে করো এই যে তাকাও, এই যে এরকম গোল্লা দেই, হ্যাঁ শোনো দেখো না। তাহলে এই চার্জের মানে এই যে গোলকটা আছে, গোলকের ভিতরে সেন্টারে, গোলকটা এরকম, তাহলে সেন্টারে আমরা প্লাস কিউ চার্জ দিলাম মনে করো। ওকে, তাহলে প্লাস কিউ চার্জ দিলে কি হবে? তাহলে এই চার্জের জন্য চারদিক দিয়ে বলরেখা বের হবে, হ্যাঁ। তাহলে চারদিক দিয়ে বলরেখা বের হইতে থাকবে। ওকে ওকে, তাহলে দেখো তো, তাহলে চারদিক দিয়ে বলরেখা বের হচ্ছে মানে কি ফ্লাক্স আছে, হ্যাঁ। তাহলে আমরা কি কাজ করব, যে ক্ষুদ্র একটা জায়গার ফ্লাক্স বার করব। দেখো তাহলে ই আর ডিএস এর দিকে এই দিকে, শোনো না, এই তোমরা গাউসের সূত্রটা আমরা একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো না। তাহলে গাউসের সূত্রটা কি, মনোযোগ দিবা। তাহলে এইটা হচ্ছে ডিএস, হ্যাঁ শোনো মনোযোগ দিবা। তাহলে এই ক্ষুদ্র জায়গার এরিয়ার মান হচ্ছে ডিএস, তার দিকে এই দিকে, আর তড়িৎ ক্ষেত্রের দিকে একই দিকে। তাহলে একই দিকে হইলে লাস্ট পর্যন্ত ই ইন্টু ডিএস এই ফ্লাক্স হয়। অথবা তুমি ই ভেক্টর ডট ডিএস ভেক্টরও বলতে পারো। দেখো তাহলে এই ক্ষুদ্র ফ্লাক্সটা হবে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর অথবা ই ডিএস কস থিটা, আর কস কত হবে 0 ডিগ্রি, কারণ ই যে দিকে ডিএস এর দিকে একই দিকে, বুঝছো? তাহলে লাস্ট পর্যন্ত হবে ই ইন্টু ডিএস, কারণ কস 0 মান হচ্ছে 1। তাহলে এই জায়গার ফ্লাক্স বার করতে পারছো, হ্যাঁ। তো এরকম করে এখানেও তো একটা জায়গা আছে যার ই এই দিকে ডিএস একই দিকে, তাহলে এখানের ফ্লাক্স। তাহলে আমরা কি কাজ করবো, শোনো মনোযোগ দিবা। তাহলে দেখো ক্ষুদ্র একটা জায়গা, তার প্রাবল্যের দিকে এদিকে এরিয়া দ্বারা গুণ করলা, তাহলে ই ইন্টু ডিএস বা ই ভেক্টর ডট ডিএস মানে ক্ষুদ্র ফ্লাক্স। এটার ফ্লাক্স এটার ফ্লাক্স এটার ফ্লাক্স করে তুমি সবার ফ্লাক্স কি করো, সবার ফ্লাক্স বার করো। তাহলে ই ভেক্টর ডট ডিএক্স ভেক্টর বলতে আমরা আসলে বুঝাই ক্ষুদ্র ফ্লাক্স, ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, মোট ফ্লাক্স। বুঝছো তো নাকি? নট দিয়ে মানে কি একটা আবদ্ধ জায়গার ইন্টিগ্রেশন করছো, এই জন্য নট। আর কোন তলের, এই তলের। আচ্ছা, তো তুমি মোট ফ্লাক্সটা ক্যালকুলেশন করলা, তো ওই ফ্লাক্সটাকে তুমি যদি এটা যে মাধ্যমে আছে, বায়ুর মধ্যে আছে, তার ভেদনযোগ্যতা দ্বারা গুণ করো, তাহলে এর ভিতরে যে চার্জটা আছে, শোনো, ওই আবদ্ধ তলের ভিতরে যে চার্জটা আছে ওই চার্জের মান পেয়ে যাবা। ওকে, তাহলে আমি যদি এটার মোট ফ্লাক্সটা ক্যালকুলেশন করতে চাই, তাহলে এর ভিতরে কি চার্জ রাখছি এটাকে আমরা এপসিলন দ্বারা ভাগ করলে তো আমরা ফ্লাক্সের মান পেয়ে যাচ্ছি। তাহলে এটা আমাদের গাউসের সূত্র, আর এটা হচ্ছে আমরা ফ্লাক্স বার করার একটা ফর্মুলা বানাইছি এখান থেকে। ঠিক আছে, তাহলে গাউসের সূত্র কি, কোন একটা তলের, শোনো, কোন একটা তলের মোট ফ্লাক্স ক্যালকুলেশন করবা, করে এটাকে এপসিলন দ্বারা গুণ করবা, করলে ওই তলের ভিতরে যে চার্জ আছে সে চার্জের মান পেয়ে যাবা। সবাই ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো, সেটাই গাউসের সূত্র। এখন বলো তো বাচ্চারা, আমরা যদি কোনো চার্জে না রাখি, কোনো চার্জে রাখি নাই, তাহলে কি আর এখানে বলরেখা তৈরি হবে না? তাহলে কোনো ফ্লাক্স থাকবে কি না? তাহলে কোনো যদি তখন চার্জে রাখছি না, তাহলে আমার এখানের মোট ফ্লাক্স আমি ক্যালকুলেশন করলাম, করে এপসিলন দ্বারা গুণ করলাম, তখন কোনো চার্জ থাকবে না। মানে কি বলছি শোনো, যদি তুমি কোনো চার্জে না রাখো তাহলে তো কোনো ফ্লাক্সও থাকবে না, ফ্লাক্সের মান তো 0 হবে, কারণ বলরেখা কি থাকবে না। তাহলে এই যে আমরা ফ্লাক্স, ক্ষুদ্র ফ্লাক্স বলছি, এর মান 0, তাহলে লাস্ট পর্যন্ত 0 ইন্টু এপসিলন দ্বারা গুণ করলে কি হবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের যদি কোনো চার্জ না থাকে, দেখো একটা আবদ্ধ ক্ষেত্র, তার ফ্লাক্স যদি ফাই হয়, এটাকে এপসিলন দ্বারা গুণ করলে তখন 0 হবে, কারণ ওই আবদ্ধ তলের ভিতরে কোনো চার্জ নাই। আর যদি চার্জ থাকতো তাহলে আমরা ফ্লাক্সও পাইতাম, গুণ করে আমরা একটা মানও পেতাম। তাহলে আমরা বুঝলাম মোট ফ্লাক্স কোন একটা তলের, এটাকে এপসিলন দ্বারা গুণ করলে কি পাওয়া যায়, ওই তলের ভিতরে যে চার্জ আছে চার্জের মান পাওয়া যায়, এটাকে গাউসের সূত্র বলে। ওকে, তাহলে কোন একটা আবদ্ধ জায়গার মোট ফ্লাক্স বার করে ওই ফ্লাক্সটাকে ওই বস্তুটা যে মাধ্যমে আছে তার ভেদনযোগ্যতা দ্বারা গুণ করলে কি পাওয়া যায়, চার্জের মানটা পাওয়া যায়, যে কোন চার্জের জন্য এই ফ্লাক্সটা তৈরি হয়েছে সেই চার্জের মান। সবাই ক্লিয়ার হয়েছে কিনা? এই গাউসের সূত্র বুঝছো? ভাইয়া শেষ করেন, দেখো না, শুরু না করতে বলে শেষ করেন। হ্যাঁ বেটা দেখো, এ ভয় পাইছো না আমি যে ধমক দিছি, এটা ভয়ানক, এগুলো আছে মানে অনেক ভারী ভারী কথা। তো যাই বাচ্চারা শোনো, এই পর্যন্ত শেষ, হ্যাঁ আমার শেষের দিকে চলে আসছি। সবাই গাউসের সূত্রটা বুঝছো? তাহলে গাউসের সূত্র কি, যে কোনো একটা
তলের ফ্লাক্সকে অ্যাপসিলন দ্বারা গুণ করলে তার ভিতরে চার্জ পাওয়া যায়। শোনো একটা প্রবলেম করি, তাহলে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট প্রবলেম করে শেষ করে দিব। হ্যাঁ, দেখো কোন একটা ঘনক ছিল, দেখো প্রবলেমটা করলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে, এই জন্য করাই দিচ্ছি। দেখো তাহলে ঘনকের কয়টা তল থাকে? 6টা তল। তাহলে আমি এর ভিতরে একটা চার্জ রাখলাম, সেটা হচ্ছে কিউ। ওকে, তাহলে তোমার এর জন্য বলে রেখে এদিক দিয়ে বের হবে, এদিক দিয়ে বের হবে। আচ্ছা দেখো আমরা 6টা তলে দেই, সুন্দর করে আগে চিত্রটাকে দেখো। এই একটু ধৈর্য ধরে বসো না, এরকম করো কেন? একদিনে তো পড়াতে চাইছি, তাই না? প্রতিদিন কি এই কথা বলি? অন্যদিন তো আগে ছুটি দিয়ে দেই। শোনো তাহলে দেখো, তাই তাকাও, দেখো আমরা ঘনবস্তু একটা নেই, তাইলে ক্লিয়ার হবে। শোনো এই যে এটা একটা ঘনবস্তু, হ্যাঁ, যে এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল, আর কই আরো 2টা আছে। মোট 6টা তল। ঘনবস্তুর কয়টা তল থাকে? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে? তাহলে এরকম করে 6টা তল আছে। হ্যাঁ শোনো প্রবলেমটা দেখো, তাহলে ক্লিয়ার হবে। তাহলে আমরা মোট কিউ চার্জ রাখছি, তাহলে এদিক দিয়ে বলে লেখা যায়, এদিক দিয়েও যায়, এদিক দিয়েও যায়, এদিক দিয়েও যায়, মানে সব তলের মধ্যে দিয়ে কিন্তু বলে লেখা যায়, তাই না? ওকে, তাহলে আমরা কি করলাম যে ক্যালকুলেশন করলাম, যে মনে করো এটার ফ্লাক্স ক্যালকুলেশন করলাম, এটার ফ্লাক্স ক্যালকুলেশন করলাম, এটার ফ্লাক্স ক্যালকুলেশন করলাম, সবার মানে দেখো এটার ফ্লাক্স, এটার ফ্লাক্স, এটার ফ্লাক্স, এটার ফ্লাক্স, সবার ফ্লাক্স যোগ করলাম, করলে কি মোট ফ্লাক্স হবে না? হ্যাঁ, তাহলে মোট ফ্লাক্সটাকে আমি ফাই বললাম। তাহলে এই ফাইটাকে আমি কি করব, সে যে মাধ্যমে আছে, বায়ুতে আছে, তার ভেদন জগতে দ্বারা গুণ করব, করলে কি পেয়ে যাব? আমি পেয়ে যাব যে এই তলের ভিতরে যে চার্জটা ছিল ওই চার্জের মান পেয়ে যাব। এটাই তো আমাদের গাউসের সূত্র। সবাই ক্লিয়ার হয়েছে? তা আমার যে মোট ফ্লাক্স আছে, মোট ফ্লাক্সকে আমি অ্যাপসিলন দ্বারা গুণ করলাম, করলে কি পেয়ে গেলাম? এর ভিতরে যে চার্জটা আছে সেটা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা তাহলে ফ্লাক্সের মানটা যদি আমরা বার করতে চাই, তাহলে কিউ বাই কত হবে? অ্যাপসিলন নট। হ্যাঁ, মনে করো এটা 2 কুলম দেওয়া ছিল, তাহলে কি তুমি ফ্লাক্সের মানটা বার করতে পারবা? হ্যাঁ, তাহলে 2 কুলম বাই 8.854 10⁻12। ওকে, আচ্ছা তাহলে তুমি এটার একক কত? কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। বাচ্চারা শোনো, তুমি যে ফ্লাক্সটা পেলা, এটা কি ফ্লাক্স পেলা? মোট ফ্লাক্স পাইলা, মোট ফ্লাক্স। আর তোমার প্রশ্নে কি বলছে জানো? একটা তলের ফ্লাক্স। প্রশ্নে কি বার করতে বলছে? একটা তল, মানে একটা তলের ফ্লাক্স কত। তাহলে আমরা যে ফ্লাক্সটা পেলাম এটা কিন্তু এই তলের ফ্লাক্স, এই তলের ফ্লাক্স, এই তলের ফ্লাক্স, এটা 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 6টা তলের ফ্লাক্স, এবং 6টা তল কিন্তু একই রকম, যদিও এটা একই রকম না। দেখো এক্ষেত্রে ক্ষেত্রফল বেশি, এক্ষেত্রে কম। এটা কি ঘনক নাকি? না, এটা ঘনক না। ঘনক হলে তার সবগুলা তল সমান হতো। তাহলে 6টা তলের ফ্লাক্স যদি এটা হয়, তাহলে একটা তলের ফ্লাক্স কত? 6 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে একটি তলের ফ্লাক্স কত হবে? ফ্লাক্স হবে, এটাকে আমরা ফাই 1 বলি, তাহলে 5/6 6 দ্বারা ভাগ করতে হবে। এটাকে 6 দ্বারা ভাগ করলে একটা তলের ফ্লাক্স পেয়ে যাবা। সবাইকে বুঝছো? তাহলে এত ইন্ডিকেশন করার কি দরকার আছে? না, আমি এই তলের ফ্লাক্স বার করতে ফেলতে পারলাম না? পারি নাই? সবাই ইজি কিনা বলো, পারবা কিনা? তাহলে আমরা আজকে কি কি পড়লাম বলো? ফার্স্টে আমরা পড়ছি যে কি পড়লাম বলছো বাচ্চারা? যে ডাইলেকট্রিক মিডিয়ামটা পড়ছি, আর ডাইলেকট্রিক মিডিয়াম দিলে ক্যাপাসিটেন্স বৃদ্ধি পায়, কেন এটা পড়ছি। তারপর আমরা গাউজের সূত্র পড়ছি। গাউজের সূত্র পড়ার আগে আমরা ফ্লাক্স পড়ে নিছি, কিভাবে ফ্লাক্স ক্যালকুলেশন করতে হয়, এটা কিন্তু পরীক্ষা আসে। তড়িৎ ফ্লাক্স যেমন, চুম্বক ফ্লাক্স একই, আমরা 4 অধ্যায় একই জিনিস পাবো। জাস্ট মনে রাখো তড়িৎ ফ্লাক্স কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এটা মনে রাখলে হবে। আর মোট ফ্লাক্স ক্যালকুলেশন করে এটাকে অ্যাপসিলন দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? ওই ফ্লাক্সটা যে চার্জের জন্য হয়েছে ওই চার্জের মান পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে গাউজের সূত্র, আর এটা দিয়ে আমরা একটা প্রবলেম করছি। সবাই ক্লিয়ার হয়েছে কিনা এই জিনিসটা বলো? সবাই বুঝছো? আব্দুর রহমান কই? তুমি চলে গেছো ধমক খেয়ে? আব্দুর রহমান, আরে আমরা তো ধমক দিই নাই, এটা তো আদর। আরেকজন কি দিছে এগুলা দেখো না, কি লাফালাফি করতেছে। শেষ তো নাকি? খুব সুন্দরভাবে বুঝছি ভাইয়া, আরে সেরা, তোমরা অস্থির, তোমার হাতের জন্য চকলেট আছে, দাঁড়াও। তো যাই হোক, শোনো বাচ্চারা, শোনায় সবাই পারবা না? তাহলে ফ্লাক্স কিভাবে বার করতে হয় এটা দেখবে, এটা পরীক্ষা আসে। আর গাউজের সূত্রটা আমরা বুঝলাম। নেক্সট ক্লাস আমরা গাউজের সূত্রটা শেষ করব, আরও কিছু জিনিস আলোচনা করব। তো যাই হোক, আজকে আমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে সোমবার নাকি? সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।